হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ে আরও একটুখানি পড়াশোনা। আমরা আগের দিন 75 নম্বর পৃষ্ঠা অবধি দেখেছিলাম আকাশে কোথায় কোন গ্রহ থাকে, লাইকা কী জিনিস, স্যাটেলাইট কী জিনিস, প্রথম কোন প্রাণীকে পাঠানো হয়েছিল, হ্যাঁ, কে প্রথম চাঁদে পা রেখেছিল, এইসবগুলো জেনেছিলাম। আজকে আমরা তারপরে আমাদের যে মনে জানার ইচ্ছা, তারপরে কি করে কি হয় সেগুলো আমরা জানবো। আমরা পড়ে চলেছি আমাদের আকাশ সম্বন্ধে। আমাদের আকাশে কত কিছু অজানা আছে, এখনও বিজ্ঞানীরা 1%ও আবিষ্কার করতে পারেনি। তো সেই আকাশ সম্বন্ধে আমরা আজকে পড়াশোনা করব। তো শুধু আমি নয়, আমরা নয়, তুমি নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আমার সঙ্গে ক্লাস করছে। তারা কিভাবে অ্যান্সার করছে, তারা কিভাবে পড়াশোনাটা এগিয়ে নিয়ে যাচ্ছে, তারা কিভাবে উত্তর দিচ্ছে, সব কিছুই দেখার আছে। সুতরাং যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে, তারা এক্ষুনি আমার সঙ্গে অ্যাপটা ডাউনলোড করে জুড়ে যাও। তো চলো আমরা দেখি আজকের পড়াশোনাগুলো। সঙ্গে কে কে আছে দেখে নিই। ফার্স্টে প্রথমে আমি দেখব মিলি আছে এখানে। হ্যাঁ মিলি, শুনতে পাচ্ছ আমার কথা? মিলি, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। মিলি, শুনতে পাচ্ছ কথা? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা দেখো এখানে পড়ো তো একটু, দেখি কি বলছে। স্যার স্ক্রিনটা তো কালো হয়ে গেছে। নেটওয়ার্ক খুব সমস্যা, আমাদের এখানে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে। তোমাদের দিকে হয়েছে? না, এখনো হয়নি। হবে হবে করছে নাকি? মেঘ আছে আকাশে? হ্যাঁ, আমাদের কিছু এখানে তো দেখ। আমাদের এখানে মালদা ডিস্ট্রিক্টে 11 জন বাজ পড়ে মারা গেছে। খুব সাবধান, বজ্রপাত খুব হচ্ছে। তো দেখো, তাহলে মোবাইল ফোনে কথা বলার সময়েও ওগুলোর সাহায্য নিতে হচ্ছে। দেখো এখানে আমরা যখন কার সাহায্য নিচ্ছি, এরকম স্যাটেলাইট আছে, স্যাটেলাইটের সাহায্যে নিয়ে আমরা মোবাইল ফোনে কথা বলছি। ধরো এখানে আমি আছি, তুমি তোমার বাড়িতে আছো, আমি এখানে হ্যালো করলাম, এই কথাটা চলে গেল একদম অদৃশ্য পাতলা ইনফ্রারেড এর মাধ্যমে কোথায় চলে গেল? স্যাটেলাইটে। স্যাটেলাইট থেকে তোমার বাড়িতে তোমাকে খুঁজে নিয়ে তোমার বাড়ির সঙ্গে কানেকশান করে দিল। এই জন্য যখন বিদ্যুৎ চমকায় তখন আমাদের মোবাইলটা সুইচ অফ করে রাখতে হয় বা এরোপ্লেন মোডে দিতে হয়। জানো এটা? হ্যাঁ কি হয় বলো তো? এই ধরো তোমার মোবাইলের সঙ্গে আমার মোবাইল যোগাযোগ আছে না নেই? আছে। নাহলে কি করে আমরা কথা বলি, তাই না বলো? এইটা একটা হ্যাঁ, সরু একটা সিগন্যাল, একটা বৈদ্যুতিক তরঙ্গের মাধ্যমে যোগাযোগ আছে। মানে সুতো, কিন্তু সেই সুতোটা আমরা দেখতে পাই না খালি চোখে। আমরা যদি কাঁচের মধ্যে দিয়ে দেখি, আলট্রা ভায়োলেট রশ্মির মধ্যে দিয়ে দেখি, তাহলে দেখতে পাবো অসংখ্য ছোট্ট সুতো এই মোবাইল থেকে চারিদিকে ছড়িয়ে গেছে। এবার ধরো আকাশে চড়াম করে মেঘ চমকালো, ওই সুতো ধরে আমার মোবাইলে চলে আসতে পারে এবং আমার গায়েও ওই বিদ্যুৎটা পড়ে যেতে পারে। সেই জন্য আমাদের যখন মেঘ করে বা বিদ্যুৎ চমকায় তখন আমাদের মোবাইলটা সুইচ অফ অথবা এরোপ্লেন মোডে রাখা হয়। তারপরে বলো। ঠিক তাই। তাছাড়াও বেশ বিদেশে খেলা হচ্ছে আর তুমি টাটকা খেলা। খেলা দেখছো, খবর দেখছো টিভিতে বা ধারা ধারাভাষ্য শুনছো শুনছো। রেডিওতে। এই এখনকার কথাই দেখো না, আমি এখানে আঙুল দেখাচ্ছি, তুমি বাড়ি থেকে দেখতে পাচ্ছ। আমি এখানে চোখ কচলাচ্ছি, তুমি বাড়ি থেকে দেখতে পাচ্ছ, তাই না বলো? হ্যাঁ তো এই হ্যাঁ, সবগুলো কার দয়াতে হচ্ছে? এগুলো হচ্ছে স্যাটেলাইটের দয়াতে। কার দয়াতে? স্যাটেলাইটের। স্যাটেলাইটের বাংলা নাম হচ্ছে কৃত্রিম উপগ্রহ। তাহলে পৃথিবীর একটা ন্যাচারাল উপগ্রহ আছে, নাম কি জানো? না। চাঁদ মামা। পৃথিবীর আসল উপগ্রহ, পৃথিবীর চারপাশে যে ঘোরে, আসল উপগ্রহ হচ্ছে চাঁদ মামা। এই চাঁদ মামা হচ্ছে স্যাটেলাইট ন্যাচারাল স্যাটেলাইট। এই চাঁদ মামা কি করে? পৃথিবীর চারপাশে ঘুরছে। আর মানুষ কিছু কিছু স্যাটেলাইটকে পাঠিয়ে দিয়েছে আমাদের কাজ করাবার জন্য, আমাদের নিজেদের কাজ করাবার জন্য কিছু কিছু যন্ত্র পাঠিয়ে দিয়েছে, পাখা লাগিয়ে দিয়েছে, পাঠিয়ে দিয়েছে। তো এইগুলো হচ্ছে হ্যাঁ, কৃত্রিম উপগ্রহ। কি এগুলো? কৃত্রিম উপগ্রহ। কৃত্রিম মানে আমরা হাতে তৈরি করে পাঠিয়েছি। আর যেটা মানে পৃথিবীর চারপাশে এমনি থেকেই ঘোরে, আগে থেকেই ঘোরে, কেউ পাঠায়নি, সেটা হচ্ছে চাঁদ মামা। চাঁদ মামা হচ্ছে
আসল উপগ্রহ, আর আমরা যেগুলো পাঠাচ্ছি সেগুলো কৃত্রিম উপগ্রহ, তাই না বলো? হ্যাঁ, নেক্সট পড়ো। সবই তো এই কৃত্রিম, সবই কৃত্রিম তো এই কৃত্রিম উপগ্রহের সাহায্যে। ছবি দেখে বা নিজেদের কল্পনায় কাগজ ও পিচবোর্ড বা থার্মোকল কেটে নকল উপগ্রহের মডেল তৈরি করার চেষ্টা করো, প্রয়োজনে শিক্ষক শিক্ষিকা সাহায্য করবে। তাহলে আমরা মডেল তৈরি করব একটা। দেখে নাও কৃত্রিম উপগ্রহের ছবি এখানে আছে, দেখতে পাচ্ছ একটা স্কোয়ার আছে, এর মধ্যে সব যন্ত্রপাতি ভরে দিতে হবে। তো আমরা ওষুধের খাপ বা যে কোনো একটা পিচবোর্ডের খাপ নিয়ে নিতে পারি, কৌটো বাক্স নিতে পারি। সরি। তাহলে আমরা চারকোনা যে কোনো বাক্স নিতে পারি কাগজের, অনেক বাক্সই হয়, হয় না? শ্যাম্পুর বাক্স হ্যাঁ, বা ধরো যে কোনো স্নো পাউডারের যে কোনো একটা পিচবোর্ড কার্ডবোর্ডের বাক্স নিয়ে নিলাম। এই বাক্সর দুপাশে দুটো ডানার মতো আরো দুটো পিচবোর্ড লাগিয়ে দিলাম। হ্যাঁ, এই রকম করে এর ওপরে একটা ছোট্ট ট্যাবলেট, ট্যাবলেট খাও তো আমরা, ট্যাবলেট খাই, এই ট্যাবলেটের ওপর অংশটা কেটে নিলাম দূর থেকে একটু, ওটাকে এখানে আঠা দিয়ে চিপকে দিলাম। এই জায়গাটা এরকম গোল গোল করে চারিদিকে এইটার মতো করে চিপকে দিলাম, আটকে আটা দিয়ে সাটিয়ে দিলাম। এবার বিভিন্ন রকমের কাগজ দিয়ে এই চারকোনা স্কোয়ারগুলো বানিয়ে দিলাম, তাহলে আমাদের স্যাটেলাইট তৈরি হয়ে গেল না? হ্যাঁ, আর এইটা কি বলতো, এইটা সোলার পাত, এইটার সাহায্যে এর ব্যাটারিটা চার্জ হয়, ওর মধ্যে ব্যাটারি রাখা আছে, এর মধ্যে ব্যাটারি রাখা আছে ভেতরে, তারপরে বিভিন্ন যন্ত্রপাতি রাখা আছে। তো ওরা তো খাবার খাবে, ব্যাটারি না হলে তো চলবে না। তো এই ব্যাটারিটার জন্য এরকম দুটো সোলার প্যানেল, সোলার লাগানো থাকে। এই সোলার সূর্য যখন ওঠে এটা পুরো চার্জ হয়ে যায় ওর মধ্যে ব্যাটারিটা, তার জন্য অনেক দিন ধরে কাজ করে। হ্যাঁ, আচ্ছা তারপরে দেখো তো, বাঁচার জন্য বাচ্চার জল। আজকে পাহাড় রাস্তার জলের আজকে সারানো পাড়ার হচ্ছে রাস্তার জলের পাইপ সারানো হচ্ছে, সারাদিন জলের হচ্ছে টানাটানি। আচ্ছা তোমাদের ওদিকে জল জল কোথায় পাও তোমরা? মাটির নিচ থেকে। হ্যাঁ, জল কি তোমাদের টিউবওয়েল আছে, না বাড়ি বাড়ি পাইপ লাইন দিয়েছে? জলের টিউবওয়েল আছে তোমাদের, না সাবমার্সিবল আছে, না ট্যাঙ্কি আছে? টিউবওয়েল আছে। টিউবওয়েল আছে। টিউবওয়েলটা যদি খারাপ হয়ে যায় তাহলে কি রকম অসুবিধা হয় না, হয় না? হয়, তাহলে তখন জল কোথা থেকে পাও? তখন জল মাটির নিচ থেকে পাই। না, কোথা থেকে আনতে যাও, পাশের বাড়ি থেকে? হ্যাঁ, তাহলে আমাদের যে জায়গা থেকে জল ব্যবহার করি সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কত অসুবিধা হয়ে যায়। তো আজকে আমাদের পাড়ার সমস্ত কলের পাইপ সারানো হচ্ছে, সারাদিন জলের টানাটানি। ক্লাসে গিয়ে রিনা রিজিয়াকে বলল, হ্যাঁ রে তোদের কলে আজ জল এসেছে? রিজিয়া বলল না, রিজিন বিকেলে আসবে। বিকেলে দিদিমণি কি করে দিদিমণি যেন কি শুনতে পেলেন, রিজিয়াকে বললেন জল প্রকৃতির দান, জল না থাকলে দান সত্যিই খুব অসুবিধে, জল না হলে কেউ বাঁচবে না, জল না থাকলে কত হ্যাঁ, অসুবিধে। রাজীব বলল, আজ রাস্তায় একটা বোর্ড দেখলাম, তাতে লেখা জল নষ্ট করবেন না। তুমি দেখেছো এরকম বোর্ড কোনোদিন? স্যার, জল নষ্ট করবেন না, জলের আর এক নাম জীবন। জীবন। জলকে আমরা আর এক নাম বলবো জীবন, জলের আর এক নাম জীবন। দিদিমণি বললেন, দিদিমণি বললেন তোমরা কোন কোন কাজে জল ব্যবহার করো? তুমি বলো তো কিসে কিসে জল ব্যবহার করো? আমরা কাপড় কাচা, রান্না করা, আমরা চান থ্রিতেও, করা। আমরা ক্লাস থ্রিতে ইংরেজিতে পড়েছিলাম, কাপড় কাচা, স্নান করা, ধোয়া মোছা, রান্না করা, আর গাছে জল দেওয়া। খাবার, খাবার জন্য জল, জল খাই না আমরা, জল পান করি। হ্যাঁ, গাছে জল দেওয়া। গাছে জল দেওয়া, আর ধান ধান চাষ করা।
চাষাবাদে জল ব্যবহার করা, চাষে জল ব্যবহার করা, আর কিসে ব্যবহার করা যায়? আর এই সমস্ত দেখো এখানে লেখা আছে, খাওয়া, রান্না করা, স্নান করা, কাপড় কাচা, এসব কাজে জলের ব্যবহার করি। হ্যাঁ, দিদিমণি বললেন পানীয় জল হলো সবচেয়ে দরকারি। পানীয় জলটা কোথা থেকে আসে? কল থেকে। কলটা জলটা পাই কোথায়? এটা আমাদের মাটি, হ্যাঁ। এই রকম ভাবে আমরা হ্যাঁ, সরু সরু একটা পাইপ অনেক উঁচু নিচু পর্যন্ত পাঠিয়ে দিই না? হ্যাঁ, এইখানে ফিল্টার লাগা থাকে, আর এইখানে কি থাকে, এখানে একটা কল বসিয়ে দিই, এখানে একটা হাতল থাকে আর এখানে একটা মুখ থাকে। তো আমরা এই কলটার নিচেটা দেখতে পাই না, নিচেটা কোথায় থাকে? মাটির নিচে ভরা থাকে না? মাটির নিচে। হ্যাঁ, এই অংশটা তো আমরা দেখতে পাই না, মাটির ভেতরে ভরা আছে। আমরা ভাবি যে কল থেকেই জল পড়ে, কিন্তু কল থেকে নয়, মাটির তলায় যে ভৌম জল আছে। কি জল আছে এটা? ভৌম জল। কি জল? ভৌম জল। মানে অধ্যুষিত বা পৃথিবীর মধ্যে যে জলটা আছে, এই জলটা তো এরকম ভাবে নাই, এগুলো জল তো বালির সঙ্গে মিশে মিশে আছে। এবার এই হুম, পাইপটার মধ্যে ছাঁকুনি লাগা থাকে, ছাকনা লাগা থাকে, ফুটো ফুটো পাইপ থাকে এটা। এবার পাইপটার মধ্যে অনেকটা ফুটো ফুটো থাকে, তো এই চুইয়ে 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 এখানে ফিল্টার হয়ে একদম সুন্দর স্বচ্ছ জলটা জমা থাকে। এবার আমাদের যখন প্রয়োজন হয় তখন আমরা এটাকে টিপি, আর জলটাই পাইপ বেয়ে ওপর দিকে পড়তে থাকে, হ্যাঁ। হুম, তাহলে দেখো তো, পানীয় জল পেতে আমাদের কত নিচ পর্যন্ত যেতে হচ্ছে। আগে তো 30-40 মিটারে পাওয়া যেত, 30-40 ফুটে পাওয়া যেত। এখন 100 মিটার, 100 ফুট, 200 ফুট নেমে যেতে হচ্ছে। তাহলে জলটা কি হচ্ছে বলো তো? কমে যাচ্ছে। জলস্তর নেমে যাচ্ছে মানে জলটা কমে যাচ্ছে। তুমি বলো হ্যাঁ, এই বালতিতে 1 বালতি জল আছে, হ্যাঁ। তো হুম, জলটা কমে গেলে জলটা ওপরে উঠবে না নিচে নামবে? নিচে নামবে। এই জলটা আমরা যত খরচ করব, যত ব্যবহার করব, তত এটার ওপরটা, ওপরের দিকটা কমতে থাকবে না? 1 গ্লাস নিলে একটু কমে গেল, 2 গ্লাস নিলে আরো কমবে, 3 গ্লাস নিলে এক সময় শেষ হয়ে যাবে, তাই না? তো আমাদের পৃথিবীর মধ্যে যে জলটা আছে সেটাও কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। আর কমে যাচ্ছে বলে পাইপ বড় দিতে হচ্ছে। আগে 30 ফুটে পেয়ে যেতাম, আগে 30 ফুটে জল পেয়ে যেতাম, এখন কত নিচে চলে গেছে জানো? এখন 100 ফুটে জল পাচ্ছি, মানে অনেক নিচে চলে গেছে, তাই না বলো? হ্যাঁ, তার মানে জলটা শেষ হতে আসছে, তাই না? হ্যাঁ, তাহলে কি কষ্ট হবে যদি জল জল শেষ হয়ে যায়? হবে না, হবে না কষ্ট? বাসস্থানের কাছাকাছি জল থাকলে সুবিধে, তাই অনেক আগে থেকেই মানুষ ঝর্ণা, নদী, জলাশয়ের কাছাকাছি থাকতে শুরু করেছিল। জলের কাছাকাছি থাকলে কি কি সুবিধা বলতে পারো? জল পথে আসা যাওয়া যায়, মাছ ধরতে পারি, খেতে জল দিতে সুবিধা হয়। হ্যাঁ, ঠিক, ঠিক তাই। এই জন্য মানুষ একসময় হ্রদে বা জলাশয়ে মাচা তৈরি করে থাকতো, জলাশয়ের ওপর থাকতো। মানুষ দেখেছিল খেতে খেতে যথেষ্ট জলের ব্যবহার না করলে গাছ মরে যায়। তাহলে আমরা যদি ধান লাগাই আর জল না দিই, তো ধান হবে? সব মরে যাবে। সেই জন্য জলাশয়ের ধারে, নদীর ধারে মানুষ বসবাস শুরু করেছিল প্রথমে। মানিক বলল বাড়ির কাছে নদী থাকলে বেশ নৌকা চালানো যায়। তুমি নৌকায় চেপেছো মিলি? হ্যাঁ স্যার, কেমন লাগে? ভালো। আচ্ছা বলো তো, রাস্তা দিয়ে যেতে কষ্ট হয় না নৌকা দিয়ে যেতে কষ্ট হয়? রাস্তা থেকে যেতে কষ্ট হয়। রাস্তা দিয়ে এমনি এমনি করে ঝাঁকাবে, নৌকায় কি ঝাঁকুনি হয়? হ্যাঁ স্যার। নৌকায় ঝাঁকুনি হয় না। নৌকা তো সুন্দর স্মুথ জায়গা, নৌকায় জার্নিটা কম হয়। আর নৌকাতে কি বলতো, এই নদীতে একটা স্রোত থাকে, নিজে নিজেই নৌকা চলে, নিজে নিজেই নৌকা চলে যায়। তারপরে আমরা যদি হাওয়াটা একটা কিছুতে এরকম পাল টাঙিয়ে দিই, তো পালে হাওয়া ধরে হাওয়ার সাহায্যে আমরা চলবো। এর ফলে কি বলতো, আমাদের জ্বালানি খরচ হয় না, নৌকাতে অনেক সময় জ্বালানি খরচ হয় না। দিদিমণি বললেন নদীর ধারে বড় বড় জনবসতি গড়ে ওঠার প্রধান কারণ এটাই। নদীর ধারে বাস করলে আমাদের যাওয়া আসাটা ফ্রিতে হয়। মানে ধরো, এইটা একটা নদী, হ্যাঁ। এই নদীতে, এইখানে আমাদের বাস, আমরা ধরো এই নদীর ধারে, এটা নদীর জল, এই নদীর হ্যাঁ, জল, আমরা এইখানে ধরো আমরা বাস করি, এখানে আমাদের বাড়ি।
ঠিক আছে, এই বাড়িতে আমরা বাস করি। তা আমরা এবার ধরো এইখানে যাব, এই গ্রামটাই যাব। তো কি করে যাব? আমরা জাস্ট নৌকাটাকে এখানে ছাড়বো, নৌকাটাকে ছাড়বো, এখানে একটা নৌকা, এখানে একটা ন্যাকড়া বা বড় একটা পাল বেঁধে দেবো। এবার এতে হাওয়া লাগবে, ফুরফুরে হাওয়া, এই আস্তে 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 চলে যাবে, কোনো কিছুই লাগবে না। আর এখানে একটা দাঁড় থাকবে, আমরা দিকটা ঠিক করার জন্য, কোন জায়গায় যাব সেটা ঠিক করার জন্য একটা দাঁড় থাকবে। তাহলে আমাদের এখানে কোনো ইয়ে হলো, কিছু পোড়াতে হলো না, কোনো কেরোসিন লাগলো না, তেল লাগলো, কিছুই তো লাগলো না, তাই না? ভেসে ভেসেই চলে গেলাম, তাই না? বলো, ভেসে চলে গেলাম। তারপরে আমি একটা ঘাট দেখেছিলাম, এখানে একটা খুঁটি পোতা আছে, হ্যাঁ, এখানে একটা নৌকা আছে, এই খুঁটির এখানে একটা নৌকা আছে, এই পাশেও একটা খুঁটি বাঁধা আছে। এবার এখানে একটা দড়ি আছে, একজন মাঝি আছে, হাতে দড়িটাকে টান দিচ্ছে আর নৌকাটা এগিয়ে যাচ্ছে, এইদিকে পার হয়ে যাচ্ছে। এখানে কোনো তেল বা কোনো জ্বালানির খরচা হলো না। তাহলে নদী দিয়ে যাতায়াত করা অনেক সুবিধা। সেই জন্যই মানুষ কিন্তু নদীর পাশে বসবাস শুরু করেছিল। নদীতে ভেলা বা নৌকার সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়া, শস্য, কাঠ, পাথর, আরো জিনিস বয়ে নিয়ে যাওয়া খুবই সহজ। এইভাবে তারপর এক সময় নদীতে সিমেন্টের পাকা বাঁধা বাদ দিল, তবে মানুষ এক দেখেছিল বা- বন্যার জল সরে গেলে কৃষি জমিতে কৃষি জমিতে পালি পলিমাটি ছিটিয়ে পড়ে। এতে এতে ফসল ভালো হয়। বাড়ির বাড়ির ফেরার পর ক্লাসে জল নিয়ে ওদের আলোচনা শুনে আলোচিত দাদু বললেন, জল জল না হলে পৃথিবীতে প্রায়ণ আচ্ছা, সৃষ্টি জানো তো, হতো না। প্রাণী সৃষ্টি হতো না, শোনো। আচ্ছা, একটা জিনিস সৃষ্টি বলো, হতো না। একটা জিনিস শোনো তুমি ভালো করে। এই যে মানুষ, এই যে গাছপালা, এই যে বানর, তারপরে এত পশু পাখি, জীবজন্তু, তো প্রথম কোথায় তৈরি হয়েছিল জানো? প্রথম কিন্তু সমুদ্রের কোথায়? তলাতে, এই পৃথিবীর প্রথম প্রাণী সৃষ্টি হয়েছিল সমুদ্রের তলাতে। কোথায় সৃষ্টি হয়েছিল? সমুদ্রের তলায় থেকে। হ্যাঁ, সমুদ্রের তলা থেকে আস্তে আস্তে তারা ডেভেলপ করলো, মাছের মতো হলো, তারপরে ব্যাঙ হলো, ব্যাঙ থেকে এক লাফে ডাঙায় চলে এলো, ডাঙা থেকে উঠে তখন তারা আস্তে আস্তে গরু ছাগল এবং বিভিন্ন রকমভাবে মানুষে পরিণত হলো। তাহলে পৃথিবীর প্রথম প্রাণ কোথায় তৈরি হয়েছিল? সমুদ্রের নিচে। সমুদ্রের নিচে। হ্যাঁ, সমুদ্রের নিচে। দেখবে যদি আমরা জল রেখে দিই একটা কলসিতে অনেক দিন, নিচের দিকে শ্যাওলা জন্মাবে না? হ্যাঁ স্যার। এই শ্যাওলাটাই হয়েছে পৃথিবীর প্রথম প্রাণ। এই প্রথম শ্যাওলার মধ্য দিয়েই পৃথিবীর প্রথম প্রাণ। এবার এইখানে শ্যাওলা হলো, শ্যাওলা থেকে কোনো জীবের সৃষ্টি হলো, একদিকে জীব আর একদিকে উদ্ভিদ উন্নতি করতে লাগলো। একদিকে জীবগুলো আস্তে আস্তে উন্নত জীব তৈরি হয়ে গেল, আর এই উদ্ভিদ থেকে আস্তে আস্তে উন্নত উদ্ভিদ তৈরি হয়ে গেল। তাহলে পৃথিবীর প্রথম প্রাণ সৃষ্টি হয়েছিল সমুদ্রের তলাতে। সমুদ্রের তলা থেকে। পৃথিবী গ্রহেই প্রাণ আছে। অন্যান্য গ্রহে থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু পৃথিবীতে প্রাণ আছে। পৃথিবীর গ্রহে কি আছে? প্রাণ। প্রাণ মানে প্রাণী বাস করে। তার একটা বড় কারণ, পৃথিবীতে জল আছে। অন্য কোনো গ্রহে আমরা জল খুঁজে বেড়াচ্ছি। চাঁদে আমরা চন্দ্রযান পাঠিয়েছিলাম, সেখানে চাঁদে জল আছে কিনা দেখার জন্য। কেন বলো তো? জল থাকলে সেখানে জীব তৈরি হবে। জলই জীবন। জল থাকলে কি হবে? জীব তৈরি হবে। তাহলে আমরা গিয়ে চাঁদ মামাতে বেড়াতে গিয়ে একটু একটু ঘুরে আসতে পারবো, যদি জল থাকে। আর যদি জল না থাকে, আমরা ওখানে থাকতেই পারবো না, মানুষ বাঁচবেই না, জীবই বাঁচবে না। জলেই প্রথম গাছ ও প্রাণীর জন্ম হয়েছিল। এবারে তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে জল নিয়ে নিচে লিখে ফেলো। তোমাদের বাড়ির কোন জায়গায়, গ্রামের নাম লিখবে, এখানে জায়গার নাম লিখবে। ঠিক আছে? তোমাদের বাড়িতে ব্যবহার জল কোথা থেকে পাও, তোমরা লিখবে টিউবওয়েল থেকে। যারা ট্যাপের জল ব্যবহার করে তারা ট্যাপ লিখবে। কোন সময়ে জলের সমস্যা হয়? খরার সময়ে জলের সমস্যা হয়, গ্রীষ্মকালে। তখন তোমরা কি করো? তখন আমরা কি করি? পাশের বাড়ি থেকে কলের জল নিয়ে আসি, অথবা দূরের কল থেকে বা পুকুর থেকে জল নিয়ে আসি। বর্ষার জলকে কি করে ব্যবহার করা যায়? বর্ষা, বৃষ্টি হচ্ছে, আমরা বালতি পেতে দিয়েছি, বৃষ্টি হচ্ছে, আমরা বালতি পেতে ধরে রেখেছি। এই জলটাকে আমরা হাত পা ধোয়ার কাজে, জামা কাপড় কাচার কাজে, বাসনপত্র ধোয়ার কাজে ব্যবহার করতে পারি, পারি না? বালতিতে জলটা। যারা বড় বড় বাড়ি বানায় তারা কি করে জানো? বাড়ির পাশে একটা বড় রিজার্ভার বানায়, জল রাখার জন্য একটা জায়গা বানায়। এবার ছাদের জলটা ওই রিজার্ভারে জমা হয়, ওই রিজার্ভার থেকে তুলে তুলে তারা তখন চাষের কাজে এবং বিভিন্ন রকম গৃহস্থলী কাজে ওই জলটা ব্যবহার করে।
তাহলে বর্ষার জলকে আমরা নানা রকম ভাবে ব্যবহার করতে পারি। পুকুর খনন করে সেই পুকুরে বর্ষার জলটাকে ধরে রাখতে পারি, পারি না? হ্যাঁ মাঠে একটা বিরাট বড় পুকুর কাটলাম, সেই পুকুরে বর্ষার জলটা ঘুরে 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 গোটা গ্রামের জলটা ঘুরে 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 সেই যে পুকুরটা ভর্তি করে দিল। এবার যখন জল থাকবে না তখন আমরা ওই পুকুরের জলে চাষ করব, পুকুরের জলে সাঁতার কাটবো, সুইমিং পুলের মতো, হবে না? হ্যাঁ ঠিক। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ? হ্যাঁ স্যার। আচ্ছা, অবর্ণা বলো। অবর্ণা, তুমি হ্যাঁ জল কোথা থেকে পাও? জল টিউবওয়েল থেকে। টিউবওয়েল থেকে। টিউবওয়েল খারাপ হলে? তোমাদের টিউবওয়েলটা খারাপ হলে কোথা থেকে জল পাও? বলো। স্যার স্যার পাশের বাড়ি থেকে। পাশের বাড়ি থেকে। আচ্ছা, পৌরসভা, তোমাদের পৌরসভা না গ্রাম পঞ্চায়েত? গ্রাম পঞ্চায়েত থেকে তো এখন অনেক ট্যাঙ্কি ট্যাঙ্কি বসিয়ে দিচ্ছে, ওই ট্যাপের জল পাওয়া যাচ্ছে, ওখান থেকে জল নাও না কোনো দিন? হ্যাঁ স্যার নিয়েছি। হ্যাঁ, যখন আমাদের বাড়িটা খারাপ হয়ে যায় তখন আমরা অনেক দূর থেকে, বাবা যাচ্ছে একটা বড় জারকিন করে, মা যাচ্ছে দুটো বালতি হাতে, আমিও ছুটছি দুটো বোতল স্যার ঘাড়ে না করে, যাই না স্যার আমরা? না স্যার না, আমাদের পাড়ার মধ্যে হচ্ছে পাইপ নেওয়ার একটা সিস্টেম করছে এখন। হ্যাঁ, এখন তো সব জায়গায় সজল ধারা হবে, সব বাড়িতে 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 নল সিস্টেম করছে, আমাদেরকে আর যেতে হবে না, জল আমাদের বাড়িতেই চলে আসবে, তাই না? আচ্ছা, আসছে। হ্যাঁ, এখনো শুরু হয়নি, হবে। হ্যাঁ তারপরে পরে তো এবার আমরা জলের ব্যবহার দেখলাম, এবার আমরা আগুনের ব্যবহার দেখবো। উরি বাপরে, আগুন আমরা ব্যবহার করি। হ্যাঁ আজকে কি হয়েছে জানো? আজকে একটা বড় মসজিদ ছিল, হ্যাঁ, মসজিদের পাশে একটা চালা ঘর ছিল, আর একটা বড় ঘর ছিল, পাকা ঘর। এইখানে বাজ পড়ে গেছে, হ্যাঁ, বাজ পড়ে গিয়ে দাউ 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 করে শ্মশানের মতো জ্বলছে এটা। এই বাড়িটা পুরো শ্মশানের মতো জ্বলছে, দেখেই ভয় লাগছে, এত বাজ পড়েছে দিয়ে। তো আগুনকেও আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ কি করে ব্যবহার করো আগুন? স্যার দেশলাই কাঠির সাহায্যে। আগুনকে আমরা রান্নার কাজে ব্যবহার করি, যেমন আমরা জল দিয়ে রান্না করলাম, সেরকমই রান্নাতে আগুন না হলে হবে? আগুনকে আমরা না রান্নার কাজে ব্যবহার করি, আগুনকে আমরা আলো জ্বালাতে ব্যবহার করি, আলো জ্বালাতে ব্যবহার করি না আগুন? হ্যাঁ আর কি করি? আর কোথায়? বলো। গরম করতে, যে কোনো জিনিসকে গরম করতে আমরা আগুন ব্যবহার করি, লোহাকে গরম লোহা করতে। লোহা লোহা, কাঁচ, মাটির পাত্র। সবগুলোকে পোড়াতে আমরা গরম করি, পোড়ার জন্য, পোড়া মাটির জন্য আমরা আগুন জ্বালাই। আলু বেগুন টমেটো পোড়া খাই। হুম। আম পোড়া খেয়েছো? আম পোড়া। হ্যাঁ স্যার আম পোড়ার শরবত খেয়েছি। আহা, কি তৃপ্তি, কি শান্তি, না বলো? হ্যাঁ করেছো বাড়িতে কোনোদিন? হ্যাঁ স্যার। আমি তো এখন কয়েকদিন থেকে রোজই খাচ্ছি আম। আম নিয়ে আসছি, গ্যাসে পুড়িয়ে নিচ্ছি, চামড়াটা চোকাটা ফেলে দিচ্ছি, ভালো করে চটকে নিচ্ছি, নিয়ে ওতে গোলমরিচ আর গুড় দিয়ে একবার আম পোড়ার শরবত খাচ্ছি। ওই জন্য তো হাঁচি পড়ছে, ঠান্ডা লেগে গেছে। দিদিমণি ক্লাসে আসতেই সালাম বললো, একটা কথা বলবো দিদি। দিদিমণি বললেন কি ব্যাপার সালাম, কি বলবে? সালাম বলল, জানেন দিদি, কাল আমি আগুন আবিষ্কার করে ফেলেছি। সবাই শুনলো। হুম, বলো। পলাশ বলল, আরে আগুন তো নানা কিছু থেকেই পাওয়া যায়, তুই কি করে আবিষ্কার করলি? দেশলাই দিয়েই তো আগুন জ্বালানো যায়। সালাম বলল, আরে না, কাল আমি কয়েকটা পাথর নিয়ে খেলছিলাম, হঠাৎ দুটো পাথর ঠোকাঠুকি করতে আগুন ফুলকি বেরোলো। তুমি দেখেছো এরকম কোনোদিন পাথর বা লোহায় আগুনের ফুলকি বেরোতে দেখেছো? হ্যাঁ স্যার দেখেছি, আমি নিজে করেছি, সেটা শুধু বারুদ বেরাচ্ছিল। না, আমি এরকম দেখেছি যে একটা বড় পাথর আছে, ওইখানে একটা কোথাও থেকে একটা বড় ঢিল ছুড়লাম, দেখি চিক করে আগুন জ্বলে উঠলো, আগুনের ফুলকি উঠে গেল, এরকম দেখেছি। টকমকি পাথর। হুম। না, এমনি দিদিমণি যে কোনো বললেন, ও পাথরে, যে কোনো পাথরে যদি জোরে করে ঠোকো আগুন বেরিয়ে যাবে। দিদিমণি দিদি বললেন
ওগুলো তাহলে ওগুলো চকমকি তাহলে পাথর। চকমকি পাথর হয়তো। ওইভাবেই একসময় মানুষ আগুন জ্বালাতে শিখেছিল। পাথরে 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 ঠোকাঠুকি লেগে হঠাৎ জ্বলে উঠেছিল আগুন। রাবেয়া বলল, তাহলে সালামের আগেই আগুন আবিষ্কার হয়ে গেছে। দিদিমণি বললেন, সালাম আগুন আবিষ্কার করেনি, তবে বলা যায় সালাম আগুন জ্বালানোর উপায়টা আবিষ্কার করেছে। এই যে ও নিজে হাতে জিনিসটা করলো, এটাই আসল। অরুণ বলল, আচ্ছা দিদি, একসময় তো মানুষ একসময় তো আগুনের ব্যবহার মানুষ জানতো না। দিদিমণি বললেন, ঠিক তাই। তখন তারা আগুনের সুবিধাও পেত না, ঠান্ডায় কষ্ট পেত, অন্ধকারে থাকতো, কাঁচা খাবার খেত। এখানে দেখো তাহলে আগুনের ব্যবহারটা অনেকটাই বলে দিল। ঠান্ডায় কষ্ট পেত, অন্ধকারে থাকতো, কাঁচা খাবার খেত। তাহলে আগুন না থাকলে আমরা কাঁচা খাবার খেতাম, কাঁচা খাবার খেলে হজম হতো? না। তাহলে কত অসুবিধা হতো, গন্ধ করতো, জীবাণু আমাদের মধ্যে চলে আসতো, পেটের মধ্যে আসতো না? হ্যাঁ। জীবাণু চলে আসতো আমাদের পেটের মধ্যে, কারণ আমরা সালাম আগুনটা বলল গরম করলে অনেক জীবাণু নষ্ট হয়ে যায়। তারপরে পড়ো। সালাম বলল, তারপর যখন আগুন আবিষ্কার করে ফেললো, তখন দিদিমণি বললেন, তখন তো অনেক কিছুই বদলে গেল। আগুন জ্বেলে ঠান্ডার হাত থেকে বাঁচলো। আজও দেখবে খুব শীতে লোকে আগুন পোহায়। মানুষও অনেক দিন আগে তেমন আগুন পোহাতো। রানী বলল, তখন কি রান্না করে খেতে শিখলো মানুষ? এখন যেমন রান্না করা হয় তেমনটা পারতো না, কিন্তু আগুনে খাবার ঝলসে নিত। বিশু বলল, আমরা যেমন বেগুন আলু এসব পোড়া খাই, একদম তাই। ঝলসে নিলে খাবার নরম হয়ে যেত, এই আগুনে দেখো এরকম ভাবে ঝলসালে। ঝলসাতো, এমন ভাবে ঝলসাতো, দেখো এখানে আগুন লাগিয়ে দিল কাঠে, একটা কাঠ রেখে দিয়ে এখানে আগুন লাগিয়ে দিল, আর এখানে একটা কাঠি, আর এখানে একটা কাঠি দিয়ে দিল। আর এইখানে যেটা একটা ধরো ছাগল বা একটা মোষ বা একটা কিছু একটা, এখানে একটা কাঠি দিয়ে বেঁধে দিল ওকে ভালো করে দড়ি দিয়ে। হ্যাঁ, আর এখান দিয়ে কি উঠছে, আগুনের ফুল কি উঠছে না? মাছ টাছ পোড়া খায়। হ্যাঁ, এইখানে আগুনের ফুলকি উঠছে। এই আগুনের ফুলকিতে, আর এটাকে ওরা কি করছে, হাত দিয়ে ঘোরাচ্ছে। হাত দিয়ে একবার এদিক ডিস্কো। এদিক এদিক শিখছে, একবার ওদিক শিখছে। ডিসকাভারিতে দেখেছো তাই না? হুম। ঠিকই। বিশু বলল, বিশ স্যার, ওটা হয়েছে। বিশু তারপরে বলল, যেমন আমরা আলু বেগুন পোড়া খাই, একদম তাই। ঝলসে নিলে খাবার নরম হয়ে যেত, আগুনে ঝলসালে খাবারের জীবাণুও মরে যেত, আর সেগুলো হজম করাও সহজ হতো। এর ফলে মানুষের শরীরে নানারকম বদল করতে শুরু হলো, আর কাঁচার থেকে ঝলসানো পোড়া খাবার খেতেও ভালো। রানী বলল, দিদি, আগুন তাহলে শীত থেকে বাঁচালো। আগুনে খাবার ঝলসে খেতে শুরু করলো মানুষ। আর কি কাজে লাগলো আগুন? দিদিমণি বললে, আগুনকে সব পশু পাখি ভয় পায়। মানুষ বন্য পশুর হাত থেকে বাঁচতে আগুনের ভয় দেখাতো। আগুন থেকে আলো হয়, তা দিয়ে অন্ধকারেও চলাফেরা করা যায়। আর আগুন নানা কিছু পোড়াবার ফলে অনেক কিছু শক্ত হয়, আবার অনেক কিছু বলে যায়। অরুণ বলল, দিদি, মাটি পোড়ালে শক্ত হয়, তাই কুমোর পাড়ায় মাটির হাঁড়ি কলসি পুড়িয়ে নেয়। সালাম বলল, লোহা আগুনের তাপে গলে যায়, তামার শালায় লোহা আগুনে নরম করে পিটতে দেখেছি। দিদিমণি বললেন, বাহ, বেশ খেয়াল করে দেখেছো তো। আগুন আগুনে পোড়ালে মাটির পাত্র সহজে ভাঙে না, নষ্ট হয় না। তাছাড়া পোড়া ইট ব্যবহার করতো মানুষ বাড়ি বানাবার জন্য। আর পোড়া মাটির খেলনা গয়না কথা তো তোমরা জানোই। কাঁচ তৈরি করতেও আগুন লাগে। বিশু বলল, আমার মামার বাড়ি বিষ্ণুপুরে, সেখানে মন্দিরও পোড়া মাটির তৈরি। দিদিমণি বললেন, আগুন ব্যবহার করতে শেখার পর মানুষের জীবনযাত্রা বদলে গিয়েছিল। তাই পুরোনো দিনের মানুষ আগুনকে ভক্তি করতো, আবার আগুনের আগুনকে পুজো ধ্বংস করতো, আগুনকে ভক্তি করতো, আবার আগুন ধ্বংস করার মতো বিষয়েও তারা সচেতন ছিল। তাই তারা ভয়ও পেত আগুনকে। মানুষের রোজকার বেঁচে থাকার সঙ্গে জড়িয়ে গিয়েছিল আগুন। তাহলে প্রতিদিন আমরা যে বেঁচে আছি, তাহলে আগুনের কাজ কি কি হলো? ঠান্ডা থেকে বাঁচা, বলো। ঠান্ডা থেকে বাঁচানো বা পড়া খাবার খাওয়া। রোগ জীবাণু থেকে ঝলসা। বাঁচা। রোগ জীবাণু কেমন করে বলো তো? ওই যে বিভিন্ন রকমের পশু পাখি বা ফলমূলের মধ্যে রোগ থাকে, সেটা যখন আমরা পুড়িয়ে খাই বা ঝলসে খাই বা রান্না করে খাই, সেই রোগ থেকে বাঁচে, জীবাণু থেকে আমরা বাঁচি না? হ্যাঁ,
স্যার বিষ্ণুপুরে অনেক কিছু পাওয়া যায়, পোড়া মাটির হ্যাঁ, তৈরি, পোড়ামাটির টেরাকোটা। শিল্পী ওখানে বিখ্যাত। পোড়ামাটির জিনিস, পোড়ামাটির জিনিস আমি অনেকগুলো নিয়ে এসেছিলাম। আর তারপরে কৃষ্ণনগরে ঘূর্ণি বলে একটা জায়গা আছে, ছোট 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 সুন্দর মানুষ, আবার বড় মানুষ আমার সমান আমার মতো মূর্তি তৈরি করে দিতে পারে। ওখানকার পুতুল পৃথিবী বিখ্যাত, ঘূর্ণির পুতুল পৃথিবী বিখ্যাত। তাহলে এই যে পোড়ামাটি, মাটিকে পোড়ালে কি হয়, নরম হয় না শক্ত হয়? মাটিকে পোড়ালে শক্ত হয়, আর লোহাকে পোড়ালে? গলে যায়। আর জলকে পোড়ালে? জলকে পোড়ালে গরম হয়। বাষ্প হয়ে যায়, হ্যাঁ। উড়ে যায়। যে কোনো জিনিসকে যদি আমরা অতিরিক্ত পোড়াই, সে কিন্তু আর থাকবে না, সে উড়ে গিয়ে চলে যাবে, উড়ে যাবে, সে উড়ে বাষ্প লোহা। হয়ে যাবে। আর যে কোনো জিনিসকে আমরা গরম করলে সেই জিনিসটা বড় হয়। যে কোনো জিনিসকে আমরা যদি গরম করি তাহলে সেই জিনিসটা বড় হবে, আয়তনে বাড়বে। এবার তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে আগুনের ব্যবহার শিখে মানুষের কী কী উপকার হয়েছিল তা নিয়ে নিচে লিখে ফেলি। আগুনের ব্যবহার, খাবার কি হলো? আগুনের ব্যবহারের আগে খাবার খেত কাঁচা, আগুনের ব্যবহারের পরে সেটা ঝলসানো বা রান্না করা। তারপরে বাসস্থান, পশু পাখিদের হাত থেকে আগুন, আগেকার দিনে কী হতো, বাসস্থান ছিল কাঁচা, দেওয়াল সব কিছু কাঁচা, আর আগুন ব্যবহারের পরে বাসস্থান কি পরিবর্তন হলো, ইট, পোড়া ইটের তৈরি হলো। তারপরে আগুনের ব্যবহার করে পশু পাখিদের হাত থেকে বাঁচলো, পশু পাখিদেরকে ভয় দেখালো, তাই না? নিরাপত্তা, কিভাবে আরো আগুন নিরাপত্তা দিল? স্যার আগুনের নিরাপত্তা। হুম, বলো, পারবে? তোমার কাছে যদি আগুন থাকে আর বাঘও যদি চলে আসে, আর বাঘকে যদি এরকম ভাবে আগুনটা দেখাও, তাহলে তোমাকে বাঁচাবে। বাঘ স্যার নয়, মশাল, বাঘ মশাল নয়, জ্বালিয়ে ভয় শুধু দেখানো। শুধু বাঘ নয়, মানুষও ভয় পায়। যদি চোর ডাকাত চলে আসে, তাকে যদি আগুন নিয়ে অ্যাটাক করো, তাহলে সে কিন্তু পিছিয়ে যাবে। আগুনকে সবাই তাই ভয় পায়। তাহলে আগুন আগুনটা ব্যবহারের আগে মানুষ কিভাবে নিরাপত্তা থাকতো? আগে আগে আগুন ব্যবহারের আগে মানুষ নিরাপদে থাকতো না। তখন বিভিন্ন রকমের পশু পাখি বন্যপ্রাণীদের মানুষের হাত থেকে বাঁচতো না। উপদ্রব থাকতো। কিন্তু আগুন ব্যবহারের পরে কি হলো, মানুষ ওই আগুনকে কাজে লাগিয়ে, বাইরে আগুন লাগিয়ে দিয়ে তারা নিজেদেরকে নিরাপত্তা দিত। মশাল জ্বালিয়ে। প্রতিদিনের কাজে কিভাবে আগুন ব্যবহার করো? সকালবেলায় ধূপ জ্বালা থেকে শুরু করে, রান্না থেকে শুরু করে, ঘর গরম করা থেকে শুরু করে, আর কি করো আগুন দিয়ে? আগুন দিয়ে শীতকালে গরম জল করে স্নান করি। হুম, সকালে চা করে খাও, চা আমি কফি খাই। হরলিক্স করে খাও, খাও না? হ্যাঁ। তারপরে ভাত রান্না করে, অনেক কাজ ভাত রান্না করে, তরকারি প্রতিদিনের কাজে। রান্না করে। ধূপকাঠি জ্বালাতে আগুন ব্যবহার করা হয়, মোমবাতি জ্বালাতে আগুন ব্যবহার করা হয়, টিউবলাইট জ্বালাতে আগুন ব্যবহার করা যায়। টিউবলাইটে আগুন ব্যবহার করতে হয়? না। আমরা ডাইরেক্ট আগুন ব্যবহার করি না, কিন্তু যেখানে বিদ্যুৎটা তৈরি হচ্ছে ওখানে কিন্তু আগুন ব্যবহার করে। ওরা আগুনটা ব্যবহার করে কারেন্টটা তৈরি করে, হ্যাঁ। হ্যাঁ। কারেন্ট কি করে তো তৈরি হয় জল জানো? তৈরি হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে তারপর দেখো তো, গাছেদের প্রাণ, গাছ আমাদের প্রাণ। গাছ আমাদের প্রাণ। সামনেই অরণ্য আচ্ছা, সপ্তাহ। তুমি বলো না, তোমার বাড়ির পাশে গাছ আছে? কি? তোমার বাড়ির পাশে গাছ আছে? হ্যাঁ। ওই গাছগুলো যদি না থাকে কি কি অসুবিধা হবে? ওই গাছগুলো না থাকলে অক্সিজেনের পরিমাণ কমে যাবে। হুম, রোদ প্রচুর হবে, ছায়া যেটুকু হয় ছায়াটা হবে না, হবে। হ্যাঁ, রোদ, গরমকালে রোদ প্রচন্ড বাড়বে। পাখিদের দেখা মিলবে না, ওই গাছে যারা বাস করে পাখিগুলো, সেগুলো অনেক দূরে থাকবে, তাই না? তারপরে হ্যাঁ। ওখানে কাঠবিড়ালি দেখতে পাবে না, টিয়া পাখি দেখতে পাবে না। তারপরে ওই গাছে কাঠঠোকরাও আসবে না। গাছই তো নেই, তো কি কাঠঠোকরা আসবে? তাহলে দেখতে পাচ্ছ, একটা গাছ কিন্তু একটা গাছ নয়, এই গাছের সঙ্গে অসংখ্য প্রাণীর জড়িত আছে। এই গাছের ওপরে অনেক প্রাণী নির্ভর করে না? হ্যাঁ স্যার, থ্রি একটা এর বইতেও ছিল। হ্যাঁ, একটা পথিক যাচ্ছিল, পথিকটা যদি ধরো ওই একটু রোদ লাগে, তোমার কারো বাড়িতে এখন চালা থাকে না, মানে কেউ বাইরে বারান্দা করে রাখে না, তো সে কোথায় বসবে?
সেই গাছতলায় সাইকেলটা গাছের থামিয়ে তলায়। একটু আরাম করবে, কারণ ছাতা ফুটিয়ে তো সবসময় গরম লাগে, ঠান্ডা লাগে না। তাহলে গাছ দেখছো কিভাবে আমাদেরকে সাহায্য করে। গাছের কথা যত বলবে ততই কম পড়ে যাবে। এই গাছে ধরো আম জাম লিচু কলা যদি হয়, তাহলে এই গাছগুলো থেকে আমরা কি ফলটা পাই না? হ্যাঁ পাই। এই গরমে যদি আমরা আম খাই তো আমাদের ঠান্ডা লাগে না, একটু আরাম লাগে না? লাগে। অনেক তরমুজ খেলে বেশি লাগে। তরমুজ খেলে একদম প্রচুর ঠান্ডা লাগে। তাহলে দেখো প্রকৃতির কেমন লীলা খেলা। এই গাছ আমাদেরকে নানাভাবে সব সময় দিয়ে যায়। আমাদের বিষাক্ত কার্বন ডাই অক্সাইড গ্যাসটাকেও ও শুষে নেয়। আমরা নিঃশ্বাস ছাড়লে আমাদের নাক দিয়ে কার্বন ডাই অক্সাইড বেরোয়, সেটা গাছেরা আবার নিয়ে নেয়, গাছেরা ফেরত নিয়ে নেয়। তাহলে এই পৃথিবীতে শুধুমাত্র গাছ থাকার জন্যই মানুষ বা পশু পাখিরা বেঁচে আছে, তাই না বলো? হ্যাঁ স্যার। সব গাছ যদি শেষ হয়ে যায় তো একটা সেকেন্ডও কোনো প্রাণী বাঁচবে না। হুম। সামনেই অরণ্য সপ্তাহ, অরণ্য সপ্তাহ মানে আমরা গাছ লাগাও গাছ লাগাও করি। স্কুলের মাঠে সবাই সবাই এক এক একটা একটা গাছ পুঁতবে। গাছ পুঁতবে। কে কি গাছ পুঁতবে তাই নিয়ে আলোচনা হচ্ছিল ক্লাসে। করবি বলল আমি একটা নয়নতারা গাছের চারা আনবো। নয়নতারা রেহান গাছ বলল দেখেছো? নয়নতারা গাছ, স্যার, নয়নতারা গাছের পাপড়ি কটা স্যার ফুলের? আমি দেখি 4টা। হ্যাঁ, দেখেছো তুমি? নয়নতারা গাছ দেখবে না কেন, দেখেছো? এখন ওই সময় ক্যাচরি গাছ বলে, রাত ক্যাচরি বলে। 9টা 30 মিনিট। তাহলে করবি কি আনবে? নয়নতারা আনবে। রেহান বলল আমি আনবো সবেদার চারা, সবেদার সবেদা। চারা। কুহেলি চিকু বলে অশ্বত্থের চারা আনবে। অশ্বত্থ মানে বট গাছ। অসত্য চারা আনবে। সমীরের বাড়ি নদীর বাঁধের খুব কাছে। গতবারের বন্যায় মাটি অনেক ধুয়ে গেছে, তাই সেখানে গেওয়া আর সুন্দরীর চারা পোঁতা হয়। আর তমাল আনবে বলল মেহগিনি চারা। দিদিমণিকেও আলোচনার কথা জানালো। দিদিমণি বললেন ঘর বাড়ি বানানো যখন মানুষ শেখেনি, গাছই ছিল। গাছই ছিল জায়গা। হ্যাঁ। কখনো কখনো গাছের ওপর মাচা বেঁধেও থাকতো। হুম। তাহলে আমরা এখানে কি দেখছি, যে আমরা যখন কিছুই জানতাম না, কোনো কিছু শিখিনি, তখন অসহায়ের মতো এই গাছতলাতে বসে থাকতাম। বৃষ্টি হচ্ছে, এই গাছতলায় বসে আমরা দিন কাটাচ্ছি। এখানে গাছের তলায় বসে বৃষ্টির হাত থেকে বাঁচছি। অনেক পরে আমরা কি করলাম, এর ওপরে দুটো গাছের মধ্যে মাচা বেঁধে দিয়ে সেই মাচার ওপর থাকতে শুরু করলাম। তারপরে অনেক বড় বড় গাছের গুঁড়ি এরকম থাকে, খোপ খোপ, মানে এরকম গুহার মতো। গুহার মতো থাকে, এই গুহাতে আমরা বসবাস করতে শুরু করলাম। পরের দিকে আমরা কি করলাম, গাছকে কেটে নিয়ে গাছের লাঠি তৈরি করে লাঠির মতো চারিদিকে পুঁতে দিয়ে ওপরে খড় কুটো চাপিয়ে আমরা প্রথম বাড়ি বানালাম। তারও তাবু। পরে কি করলাম বলতো, এই গাছগুলোর ওপরে আমরা অনেক অত্যাচার করে তাদের ডালপালা কেটে নিয়ে সেখান থেকে আসবাবপত্র বানাতে শুরু করলাম। তারও পরে আমরা কি করলাম বলতো, গাছগুলোকে নিঃশেষ করে দিলাম বাড়ি বানাবার জন্য। তাহলে গাছ আমাদের একদিকে উপকার করেই যাচ্ছে। গাছ আমাদের ওষুধ দেয়, গাছ আমাদের আসবাবপত্র দেয়, গাছ আমাদের আশ্রয় দেয়, গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ আমাদের বিষাক্ত খাবার কার্বন ডাইঅক্সাইডটা খেয়ে নেয়। তাহলে গাছের দেখো এত কিছু পাচ্ছি, আর আমরা কি করছি বলতো, আমাদের বাড়িটা পরিষ্কার হবে বলে আমরা বাড়ির উঠোনে যে গাছগুলো আছে কেটে দিচ্ছি, আমাদের বাড়ির ছাদের কাছে একটা গাছ আছে সেটাকে কেটে দিচ্ছি, আমাদের বাড়িটা ছোট হয়ে গেছে বলে একটু কেটে দিচ্ছি। আর আমাদের প্রচুর ভাই বোন দাদা দিদিরা হচ্ছে, তারা বড় হয়ে গিয়ে আরও বাড়ির পরে বাড়ি, বাড়ির পরে বাড়ি, আর সব গাছগুলোকে কেটে আমরা কি করছি, একদম পুরো সাফ করে দিচ্ছি। লক্ষ্য করে দেখবে তুমি যখন একটু ছোট ছিলে তখন দেখতে বাড়ির কাছে অনেক গাছ ছিল বড় বড়, এখন দেখবে অনেক গাছ কমে গেছে। তোমাদের পাড়ায় গাছ কমেছে না কমেনি? স্যার আমাদের কমেনি। কমেছে, কমেছে। বাবাকে জিজ্ঞেস করবে, বলবে এখানে জানিস একটা বড় পাকুর অশ্বত্থ গাছ ছিল। তারপরে ঠাম্মা যদি থাকে বলবে এখানে একটা বড় বাঁশ গাছ ছিল। তো গাছ কিন্তু কমছে, মানুষ কিন্তু নিজেদের বসবাসের জন্য গাছকে কেটে দিচ্ছে। আগে বেশিরভাগ জায়গায় জঙ্গল ছিল, একটা দুটো বাড়ি থাকতো আর চারিদিকে জঙ্গল, একটা দুটো বাড়ি আর চারিদিকে জঙ্গল এরকম ছিল। চারটে পাঁচটা বাড়ি থাকতো, বনে ঘেরা, জঙ্গলে ঘেরা। আমরা অনেক পড়াতেই দেখেছি না ওরকম, হ্যাঁ অনেক পড়তে গিয়ে আমাদের আমরা সামনে দেখেছি। একটা। তাহলে তামাল বলল থাকার থাকার কাজ ছাড়াও তো গাছ তমাল বলল থাকার জায়গা ছাড়াও তো গাছ মানুষের নানা প্রয়োজনে লাগে। হ্যাঁ কোনো গাছ ওষুধ ওষুধ
কোনো গাছ থেকে ওষুধ পাই, আবার কোনো গাছ থেকে খাবার পাই। গাছের নামে কত জায়গার নাম হয়। হিংস্র পশুদের থেকে বাঁচার জন্য গাছের শক্ত ডাল হাতিয়ার হিসেবে ব্যবহার করত। তাহলে এবার বলো গাছের এবার আলোচনা করে এমন 5টি গাছের নাম বলো যাদের ডাল খুব শক্ত। স্যার মেহগিনি, প্রথমেই তো অশ্বত্থ, আমি বাঁশ বলবো, বকুল, বাঁশের লাঠি কম শক্ত হয়। তারপর অশ্বত্থ। বকুল, হ্যাঁ, বকুল, শাল, তাল। তারপরে বট। হ্যাঁ স্যার, তাল, তাল নয়, শাল, শাল। তাল গাছেরও অনেক গুড়ি মোটা শক্ত হয়, ডাল হয় না। ঠিক বলেছো, ব- এটা শাল করে দিচ্ছি, শাল। ঠিকই বলেছো, শাল হবে, মেহগুনি হবে। তাহলে এখানে শাল গাছ। তাহলে এই গাছগুলোর ডাল খুব শক্ত। স্যার, শাল গাছ থেকে বস্তা তৈরি হয়। হ্যাঁ, কিছু না। কি গাছ থেকে? শাল গাছ থেকে। শাল শাল না, গাছ। পাট, পাট, পাট। না না, তুমি ভোজ খাও না, ভোজ? হ্যাঁ, খাই। ভোজ খাওয়ার সময় একটু হালকা গ্রিন কালারের যেটা পাতা সালা পাতা, সেই সেই পাতাটাকে কি বলে জানো? শাল পাতা। হ্যাঁ, ওইটা শাল গাছের পাতা বাবু। ওইটা শাল গাছ থেকে পাতাটাকে কেটে নিয়ে সুন্দর করে থালার মতো করেছে। আগে থালার মতো ব্রাউন হতো? কালারের হয়। হ্যাঁ, আগে কিন্তু ওই রকম থালার মতো হতো না। এখন মানুষের বুদ্ধি বেড়ে গেছে, পাতাটাকে প্রেস করে থালার মতো করে দিয়েছে। আগে কিন্তু এরকম একদম ওপেন খোলা ছিল, কলা পাতার মতো। হুম। তাহলে শাল গাছের আমরা পাতা ব্যবহার করছি খাবার জন্য। আবার শাল খুব শক্ত কাঠ, খুব শক্ত। এর কাঠ খুব শক্ত। বুঝতে পেরেছো? এই শাল কাঠের দামও প্রচুর। সব থেকে দামি গাছ হচ্ছে চন্দন গাছ। চন্দন গাছ। স্যার, চন্দন গাছ। পাট গাছ আছে, পাট। হ্যাঁ, পাট গাছ থেকে আমরা সুতো পাই। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ। আচ্ছা, সুকন্যা বলো। সুকন্যা, সুকন্যা, হ্যাঁ স্যার। পড়ো একটু। দিদিমণি বললেন হ্যাঁ। কৃষিকাজ শেখার পর গাছের গুরুত্ব আরো বেড়ে গেল। কাজ শেখার পর গাছের গুরুত্ব আরো বেড়ে গেল। মানুষ গম, যব, ধানের বীজ জমিয়ে রাখতে শিখলো। নানা গাছের চারা পুঁতে তাদের বাঁচিয়ে রাখার ভাবনাও এলো। আচ্ছা দেখো, যখন মানুষ দেখলো যে আমার কাছে এই একটা গাছে ধরো ছোট 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 অনেক ধান ধরেছে, ধান গাছের থেকে ধানটা নিয়ে এসেছে। এবার ওটাকে আগে হনুমানের মতো করে খেয়ে 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 আশেপাশে ফেলেছে, জমিতে পড়ে আছে। ওখান থেকে দেখছে মজার ব্যাপার, অনেক ধান গাছ বেরিয়ে গেছে। তখন ওদের মাথায় আইডিয়া এলো, আমরা যদি ধানের বীজগুলোকে একটা জায়গায় রেখে দিই, সেটাকে যদি আমরা মাঠে ছড়িয়ে দিই, তাহলে আমাদের আর খুঁজে বেড়াতে হবে না কোথায় ধান ধান গাছ আছে। তাহলে আমরা ওইখান থেকে সহজেই পেয়ে যাব। এই চিন্তা ভাবনা থেকে হ্যাঁ। ওদের কি হলো, ওরা বীজগুলোকে সংরক্ষণ করতে লাগলো। সেরকম ধানের বীজ, গমের বীজ, আমের বীজ সবগুলোকে রেখে দিল। ওরা পজিশন মতো যেখানে দেখলো কাদামাটি আছে, যেখানে দেখলো মাটি আছে, সেখানে ছড়িয়ে দিল। আর সহজেই অনেক অনেক পরিমাণে ধান পেতে শুরু করলো, অনেক পরিমাণে গাছের থেকে আম পেতে শুরু করলো। আপেলের বীজ লাগিয়ে আপেল পেতে শুরু করলো, আঙুরের বীজ লাগিয়ে আঙুর পেতে শুরু করলো। এবং কিছু কিছু চারা তারা পুঁতে রাখলো। দেখলো যে একটা বড় গাছের তলায় একটা তার ছোট্ট বাচ্চা গাছ হয়েছে। সেই গাছটাকে তারা হাতের হ্যাঁ। কাছে, বাড়ির কাছে, মাঠের কাছে পুঁতে দিল। তাহলে তার ফলে কি হলো, তাকে আর সেই ঘন জঙ্গলে গিয়ে সেই ফলটা পাড়তে হলো না। বাড়ির কাছেই আমের গাছ হলো, সেই আমটা পেড়ে খেলো। ওই মাঠের মধ্যে বা বনের মধ্যে বা নদী পেরিয়ে, সমুদ্র পেরিয়ে তাকে ওই গাছটার ফলটা আনতে যেতে হতো না। এই সব দেখে মানুষের মাথায় চাষবাস করার চিন্তা ভাবনা এলো। বুঝতে পেরেছো? হ্যাঁ। হ্যাঁ স্যার। রীতার দাদু, রীতার দাদু দাদু সবার সেবার, কাঁপুনি রীতার জ্বর দাদু এলো। সেবার কাঁপুনি দিয়ে জ্বর এলো। একবার ঠকঠক করে কাঁপছে এরকম করে।
ডাক্তার জেঠু জেঠু ওনাকে তেতো ট্যাবলেট খেতে দিলেন। ট্যাবলেট খেতে দিলেন। আচ্ছা, রীতা জ্বরের ট্যাবলেটটা তেতো হয় না? জ্বরের জ্বরের ট্যাবলেট প্যারাসিটামল তেতো হয় না? হ্যাঁ প্রচুর তেতো হয়। ডাক্তার জেঠুর কাছ থেকে জানলো এই কাছে জ্বর থেকে সারানোর ওষুধ জানতেন নাকি এই সারানোর ওষুধ নাকি কোনো একটা গাছের ছাল থেকে তৈরি হয়। একদম ঠিক। সেই উম, সেই গাছটার নাম হচ্ছে সিংকোনা। সেই গাছটার নাম কি? থিঙ্কোনা। সিংকোনা নামক এক প্রকার গাছের ছাল থেকে কুইনাইন ট্যাবলেট তৈরি করা হয়। এই ট্যাবলেট তৈরি করা হয়। স্যার এইসব কথাগুলো আর হুম, অনেক গাছ আছে যাদের মূল, কাণ্ড বা পাতায় ওষুধ তৈরির কাজে লাগে। এবার তোমরা বন্ধুদের, শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করো, নিচের কাজটি করো। এবার কি করতে হবে এখানে দেখো তো? মানুষের গাছের নাম ধান। গাছের নাম। ধান কি মানুষের হয়? জীবনে কি ধান থেকে চাল হয়। ধান থেকে চাল হয়। চাল থেকে ভাত হয়, আমরা খাই। চাল থেকে তারপরে মুড়ি পিঠে হয়। পিঠে ধান হয়, থেকে মুড়ি হয়। মুড়ি হয়। হ্যাঁ, আর কি হয়? খড় পাওয়া যায়, খড় গরু ছাগলে খায়। খড়, তুষ পাওয়া বালি, যায়, তুষ। তুষ। ধানের খোসাটাকে বলা হয় তুষ। হ্যাঁ, এইরকম ভাবে আমরা অনেক কিছু পাই ধান থেকে। বাঁশ, বাঁশ থেকে আমরা কি পাই? কঞ্চি পাই। কঞ্চি পাই। তারপরে বাঁশ পাই, পাতা পাই। পাতাও পাই, পাতা গরু ছাগলে খায়, পাতা পাই। হ্যাঁ, লাঠি পাই। লাঠি পাই না? বাঁশের লাঠি। হ্যাঁ, বাঁশের ঝুড়ি। হ্যাঁ, বাঁশের ঝুড়ি। বাঁশের ঝুড়ি পাই, ঝুড়ি পাই। আর কি পাই? কুলো পাই, কুলো। কুলো, হ্যাঁ। ঝাঁকা পাই, ঝাঁকা, মাছ মাছ ধোয়ার ঝাঁকা। ঘর কাটা। হ্যাঁ, তাহলে অনেক কিছু পাই। পাট থেকে আমরা কি পাই? পাটকাঠি পাই। পাটকাঠি, দড়ি। দড়ি পাই। আর কি পাই? শাক পাই না? পাটের শাক খাও না? হ্যাঁ, পাটের শাক খাচ্ছে এখন, পাওয়া যাচ্ছে। তুলসী থেকে কি পাই? তুলসী পাতা, ওষুধ পাই। ঔষধ। আর কি? আর তুলসী কাঠগুলো থেকে মালা তৈরি হয়। তুলসী কাঠের মালা তুমি দেখেছো? তুলসী কাঠের মালা? না। কেন, সবাই গলায় পরে থাকে না ছোট 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 কাঠের মালা? যারা ভক্ত এখানে তিলক কেটে থাকে। হ্যাঁ, ওগুলো তো বেলমালা। তুলসীর মালা ওগুলো। তারপরে দেখো, পোষ মানা পশু পোষ পাখি। মানা পশু পাখি। রুমা, সহেলি ও আফসানার খরগোশ পুষেছে। তুমি কি রোজ পুষেছো? তার তুমি কি পুষেছো? হ্যাঁ, তুমি কিছু পুষেছো? হ্যাঁ, কি? কুকুর, ওয়াও, কি নাম কুকুরটার? রকি। ওয়াও, কি করে তোমার? কাজে লাগে কিছু? বল ছুঁড়ে দিয়ে বলটা আনতে পারে? না। প্র্যাকটিস করাবে। হাত দিলে হাতের ওপর হাত দেয়। হ্যাঁ, আর কি করে? ওউ ওউ করে। হ্যাঁ, এখনই ও আলগা লোক গেলে ঘ্যাও ঘ্যাও করবে না? হ্যাঁ, তাহলে রাতের বেলায় বাড়িঘর পাহারা দেয় না? হ্যাঁ, মানুষ দেখলো যে আমরা কত আর রাত জাগবো, কত চোর আসবে বলে বসে থাকবো, তার থেকে বরং একটা কুকুর পুষে নিই। আমরা ঘুমাবো, কুকুরটা জোগাবে বাড়িঘর। যখনই কেউ আসবে হাউ 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 করে আমাদের ঘুম ভাঙিয়ে দেবে। তাহলে মানুষ নিজের স্বার্থের জন্য
কুকুর পুষলো। আবার ভারী ভারী জিনিস বইতে মানুষের খুব কষ্ট হচ্ছে, তখন কি করলো, একটা ঘোড়া পুষলো। ঘোড়ার হ্যাঁ পিঠে অনেক ভারী ভারী জিনিস চাপিয়ে দিল। গাধা পুষলো, অনেক ভারী 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 পাথর, লবণ, অনেক জিনিসগুলো ব্যবসা করতে নিয়ে যাওয়ার জন্য ঘোড়া পুষলো। তেমনি ডিম খাওয়ার জন্য কি পুষলো? মানুষ ডিম খাওয়ার জন্য কি পুষবে? মুরগি, হাঁস। ওয়াও, তাহলে মানুষ দেখছে কত আর মাঠে মাঠে খুঁজে বেড়াবো কোথায় ডিম পেড়ে রেখেছে। তার থেকে চল 4টে হাঁসকে আমরা বাড়িতে পুষি। এবার বাড়িতে নিয়ে এসে ওরা একটা ঘর বানালো হাঁসের ছোট্ট করা, ওই ঘরের মধ্যে হাঁসকে রেখে দিল, রাতের বেলায় ডিম পেড়ে দেয়, হ্যাঁ সকালবেলায় গপা গপ সেদ্ধ করে খেয়ে নেয়। তাহলে কত সুবিধা, হ্যাঁ মানুষের সুবিধার জন্য আমরা পশু পাখি পুষি। গাছও লাগাই আমরা সুবিধার জন্য, একটা আম গাছ লাগালাম, জল টল দিলাম, সার টার দিলাম, বড় বড় আম হলো, পেরে খেলাম। তাহলে আমরা হ্যাঁ পুষছি, আমরা চাষ করছি, সমস্তর কিন্তু একটা সুফল আছেই। আচ্ছা বলো তো, আমরা দুধ খাওয়ার জন্য কি পুষি? স্যার কথাগুলো বুঝতে পারছি না। আচ্ছা, দুধ খাওয়ার জন্য মানুষ কি পুষেছিল? গরু, ছাগল। হ্যাঁ, ভেড়া, এদেরকে পুষেছিল। রোজ তাদের কচি ঘাস এনে খাওয়াই, যত্ন করে। খাওয়ার যত্ন করে। অরুণের একটা ছোট্ট কুকুর আছে, স্কুলে এসে সেসব নিয়ে ওদের গল্প হচ্ছিল। রুমা বলল, আগের মানুষও কি উম আমাদের মতো পশু পাখি পুষতো, তাদের যত্ন করতো? দিদিমণি এরকম সুর বললেন, করে না, একটু দাঁড়াও, একটু সুর করে পড়বে না, হ্যাঁ, যেমন করে কথা বলে সেরকম করে পড়বে। দিদিমণি বললেন, আগেকার মানুষ প্রথমেই দিদিমণি পশুকে পোষ মানাতে পারেনি। যখন একটা ঘোড়াকে নিয়ে এলো মাঠে থেকে যখন একটা, পশু পাখির মাংস। হ্যাঁ, তারা শিকার করে পশু পাখির মাংস খেত। রিনা জিজ্ঞাসা করলো, কি কি জন্তু শিকার করতো? দিদিমণি বললেন, এক এক জায়গায় এক এক রকম পশু পাখি শিকার করতো। কোথাও লোম লোমওয়ালা ওয়ালা, হাতি, কোথাও বলগা হরিণ, কোথাও লোম, কোথাও আবার বলগা হরিণ, কোথাও আবার বুনো বুনো শুয়োর। শুয়ার। অরুণ জিজ্ঞাসা করলো, তাহলে অরুণ জিজ্ঞেস অরুণ করলো, জিজ্ঞাসা তাহলে করলো, জন্তুকে পোষ মানালো কেন? তাহলে পোষ মানালো কেন? আমি বলি, এবার দেখো, ধরো আমি 4টে ছাগল আমি বন থেকে ধরে নিয়ে এসেছিলাম, হ্যাঁ। তো একটা ছাগল হ্যাঁ হেবি মোটা ছিল, হ্যাঁ। এবার আমি গুনলাম, আমার তো বুদ্ধি ছিল না, তখন তো আমি পড়তেও জানতাম না। একটা ছাগল মানে একটা দাগ দিয়ে রাখতাম দেওয়ালে। তো আমি 4টে ছাগল এনেছি, হ্যাঁ 4টে দাগ দিয়ে রেখেছি, যাতে কেউ চুরি করতে না পারে, বাঘে শেয়ালে নিয়ে যেতে না পারে। সেই জন্য আমি একটা বেড়া দিয়ে রেখেছি। সকালবেলায় দেখছি আমি একটা দাগ মুছে দিচ্ছি, আর একটা করে ছাগল হটাচ্ছি, দেখছি একটা ছাগল পড়ে আছে, ছোট্ট বাচ্চা এইটুকু, কিউট, হাত বোলাচ্ছি। এইটা কোথা থেকে এলো? তখন আমার মাথায় এলো যে ওই যে আমি 4টে ছাগল এনেছিলাম, একটা নাদুস নুদুস ছিল, ওর পেটের মধ্যে একটা ছাগল ছিল। তাহলে আমরা যদি এরকম ভাবে যদি অনেক ছাগল রাখি, তাহলে তাদের পেট থেকে অনেক ছাগল পাবো। তখন তারা ভাবলো, তাহলে আমাদেরকে তো বনে বনে খুঁজে বেড়াতে হবে না, আমরা তাহলে তাদেরকে যদি হ্যাঁ পুষি, তাদেরকে খেতে দিই, তাহলে তাদের পেট থেকে আমরা বাচ্চা পাবো, তাদের কাছ থেকে দুধ পাবো। এইভাবে মানুষ নিজের স্বার্থের জন্য পশু পাখিকে পোষ মানাতে শুরু করলো। হ্যাঁ দেখো, স্যার। মানুষ বুঝতে পেরেছিল পশুকে পোষ মানালে অনেক সুবিধা, সারা বছর ধরে মাংস, দুধ, চামড়া পাওয়া যাবে। তবে কুকুরকে এসবের জন্য পোষ মানানো হয়নি, হয়েছিল আত্মরক্ষার প্রয়োজনে, মানে বাড়িঘরকে রক্ষা করার জন্য কুকুরকে পোষ মানা হয়েছিল। কুকুরের মাংস কেউ খায় না, কুকুরের দুধও কেউ খায় না, তাই না বলো? কিন্তু কুকুরকে আমরা হ্যাঁ পুষি ভালোবেসে, সে আমাদের বাড়ি পাহারা দেয় বলে। এবার তোমরা হ্যাঁ বিভিন্ন পশুর কি কি কাজে লাগে সেটা ব্যবহার করো। কুকুর, কুকুর আমাদের বাড়ি পাহারা দেয়। আর কি করে কুকুর? আমরা আর আর কি করে আমাদের অনেক কি করে, কথা শোনে, অনেক কথা শোনে, সাহায্য করে। কথা শোনে। ছাগল কেন পুষি বলো তো? ছাগলের বাচ্চা আমরা মাংস কেটে খাই, ছাগলের দুধ হ্যাঁ আমরা খেতে পারি। আর দুধ পাই। হুম। আর গরু, কিছু গরু পাই থেকে আমরা না। দুধ পাই, গরু থেকে আমরা দুধ পাই, গোবর পাই, গরু থেকে আমরা দুধ আর গোবর পাই। ঘোড়া, করা হয় গরু দিয়ে। ঘোড়া, ঘোড়া থেকে, ঘোড়া কি কাজে লাগে?
গরুরাও আমাদের ভারী মাল বয়ে নিয়ে যেতে সাহায্য করে। গরুরা নাঙল দিতে সাহায্য করে, ঘোড়ারা নাঙল দিতে সাহায্য করে, গরুরাও নাঙল দিতে সাহায্য করে, ঘোড়ারা মালপত্র বয়ে আর নিয়ে ভারী যেতে ভারী সাহায্য করে, আমাদেরকে অনেক দূর নিয়ে যেতে পারে, টকবক 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 করে ছুটিয়ে তাড়াতাড়ি যেতে পারে। ঘোড়া খুব ছুটতে হ্যাঁ, পারে। আফসানা বলল, মানুষ পশু পাখিকে মানুষ কেন পোষ পাখি মানালো? কেন পছন্দ না? হাঁস হাঁস মুরগির মুরগি মতো পাখিদের পোষ মানিয়েছিল সারা বছর ধরে বাড়িতে বসে ডিম মাংস পাবে বলে। তবে অনেক পাখিকে মানুষ নিজের জন্য, নিজের প্রয়োজনে ব্যবহার করত। পায়রাকে খবর পাঠানোর জন্য ব্যবহার করা হয়েছিল। এইসব শুনে জন জন বলল, বলল, দিদি তাহলে দিদি পশু পাখি ছাড়া মানুষ চলতো না? বলুন। দিদিমণি দিদিমণি বললেন, মানুষের বললেন, জীবনে পশু পাখিদের গুরুত্ব আস্তে আস্তে বেড়েছিল। তখন মানুষ তাদের তো দলে আসতে দলে পেরেছিল। তখন চিহ্ন হিসেবে মানুষ পশু পাখির ছবি মূর্তি ব্যবহার চিহ্ন করত। হিসাবে পশু পাখির ছবি বা মূর্তি ব্যবহার করত। মানে হচ্ছে, কোথাও আমরা 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 এই ধরো এখানে 10 জন মানুষ আছে বা 10টা পরিবার আছে। এই পরিবারে ধরো এরা সবাই ময়ূর পুষছে। তো এখানে এদের এদের দেওয়ালে বা এদের যেখানে বাস করবে, এরা সেখানে কি করতো, ময়ূর এঁকে রাখতো। কি এঁকে রাখতো? ময়ূর। কোনো এক দল হয়তো ময়ূর, পায়রার মতো পাখি এঁকে রাখতো, কোনো এক দল টিয়া এঁকে রাখতো, এরকম ভাবে কেউ একদল ষাঁড় এঁকে রাখতো দেওয়ালে। তার মানে ওটা ষাঁড় যারা পুষছে তাদের ওইটা বাড়ি ঘর ছিল। এইভাবে তারা নিজেদের হ্যাঁ, জাতি গোষ্ঠীর পরিচয় দিত। কোথাও বা সিংহ, বাঘ, ভাল্লুক, ষাঁড়, হরিণ, আবার কোথাও নেকড়ে, বাজ পাখি, এইসব ছবি আমরা দেখতে পেয়েছি। পুরোনো দিনের সেই চিত্র, গুহা চিত্রতে আমরা এই ছবিগুলো দেখতে পেয়েছি। হ্যাঁ, ঠিক আছে, তুমি সঙ্গে পশু থাকো, হ্যাঁ? পাখির তুমি সঙ্গে থাকো, আর একটু দেখি কে আছে। আর ঈশানকে একটু ধরি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ঈশান বলো। ঈশান, ঈশান, হ্যাঁ স্যার। পশু পাখিদের পোষ মানালো কেন মানুষ? হুম? পশু পাখিদের পোষ মানালো কেন মানুষ? কারণ যাতে ছাগলকে পোষ বানালো, কারণ যাতে দুধ পায়, বা হ্যাঁ, ছাগলকে মানুষ মেরে খেতে। মানুষ নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য, নিজেদের সুবিধার জন্য পশু পাখিকে পোষ মানিয়েছিল। যেমন ধরো হাঁস মুরগি পুষেছিল ডিম পাওয়ার জন্য, গরু ছাগল এদের কাছ কুকুর। থেকে দুধ, কুকুরকে আমাদের পাহারা দেওয়ার জন্য, ঘোড়াকে ছুটিয়ে নিয়ে বেড়ার জন্য, ঘোড়াকে মালপত্র বয়ে নিয়ে যাওয়ার জন্য। এরকমভাবে তারা বিভিন্ন রকমের পশু পাখিকে পোষ মানিয়েছিল। তারপরে একটু পড়ো তো। হ্যাঁ, পশু পাখিদের নিয়ে মানুষ অনেক কিছু করেছে, কিন্তু গল্প গল্প কি লেখেনি? দিদিমণি বললেন, হ্যাঁ, কত গল্পই না লিখেছে। নানা লোককথা, উপকথায় এরকম নানা পশু পাখির কথা বলা একটা হয়েছে। লেখকের নাম বলো তো, যিনি শুধু পশু পাখিদের নিয়ে গল্প লিখতেন। উম, ঈশপ। নাম শুনেছো ঈশপের? হ্যাঁ স্যার, কিন্তু একজন এইসব অন্ধ তো লোক মানুষ। ছিলেন। অন্ধ লোক ছিলেন, পশু পাখির মুখ দিয়ে কথা, গল্প লিখাতেন, আর সেখান থেকে একটা ভালো ভালো উপদেশ আমাদের জীবনে দিয়ে গেছেন। ঈশপের গল্প, অনেক উপদেশ আমরা পেয়েছি ঈশপের গল্প। সেরকমই সেরকমই আমরা পঞ্চতন্ত্রের গল্পতেও দেখতে পাই না? হ্যাঁ স্যার। পঞ্চতন্ত্রের গল্পগুলোতে দেখবে পশু পাখিরা কথা বলছে আর তাদের কাছ থেকে আমরা শিখছি। যেমন ধরো ওই খরগোশ আর আহ, কচ্ছপের গল্পটা, ওটা একটা পশু পাখির গল্প, তাই না বলো? হ্যাঁ। তো খরগোশ আর কচ্ছপে বেট লাগলো কে আগে ফার্স্ট হতে পারে, রানটা কমপ্লিট করতে পারে। তো এই গল্পটা থেকে আমরা কি বলছি, যে আমাদের লক্ষ্য যদি স্থির থাকি আর যদি মাঝখানে ঘুমিয়ে যায়, তাহলে আমরা কোনোদিনই ফার্স্ট হতে পারবো না। সেরকমই আমরা পড়াশোনা করতে গিয়ে যদি থেমে পড়ি, মাঝখানে যদি পড়াশোনা না করি, তাহলে কিন্তু আমরা আমাদের ভালো রেজাল্ট পাবো না, তাই না বলো? তো পশু পাখিকে হ্যাঁ, নিয়ে নানা রকমের উপকথা, রূপকথার গল্প আছে। তুমি জানো একটা পশু পশু পাখির গল্প জানো তুমি? হ্যাঁ। কি জানো বলো একটা। সোনার ডিম পাড়া হাঁসের গল্পটা জানো?
না, আমি একটা বলছি, সোনার হাঁস তো ওটা জানি, কিন্তু আরেকটা আছে যেখানে ওই কাকটা ওই জল খেতে পাচ্ছিল না, পাথর দিয়ে হ্যাঁ দিয়ে হ্যাঁ দিয়ে হ্যাঁ হ্যাঁ, শাস্তিক্র, তৃষ্ণার্ত কাক, ঠিক। হুম, সোনার হাঁসের ডিম পাড়া গল্পটা খুব সুন্দর, একটা লোভে পাপ, পাপে পাপে সব নষ্ট, এরকম অনেক গল্প আছে, তাই না বলো? হুম, ঠিক। এবার দেখো তো কি বলেছে, যন্ত্রের নানা কাজ। এবার যখন আমরা যন্ত্র পোস্ট বানাতে না, শিখে গেলাম তখন বিভিন্ন রকমের যন্ত্র আমরা, এবার নিচে ছবিগুলো দেখো, এই ছবি কই আমার, ছবি নেই যে সে আমার, দেখতে ছবি আসেনি আমার তোমার, দেখো এখানে প্রথমে টিউবওয়েলের আছে, টিউবওয়েলের কি কাজ? টিউবওয়েল মানুষদের জল দেয়। টিউবওয়েলের থেকে আমরা জল পাই। তোমরা কোন জল খাও, টিউবওয়েলের জল খাও না ট্যাপের জল খাও? সে ট্যাঙ্কের জল খাই। হ্যাঁ, এইটা হচ্ছে টিউবওয়েল। টিউবওয়েলের আসলে জলটা কোথা থেকে আসে? টিউবওয়েলে আসলে জলটা আছে মাটির নিচে থেকে, মাটির ভৌম নিচে জল, পাইপ। ভৌম জল, ভৌম জল মানে ভূমধ্যস্থ যে জল। তালা চাবি কি কাজে ব্যবহার করা হয় ঈশান? তালা চাবি যাতে বাড়ির দরজা বন্ধ থাকে আর কোনো চোর ডাকাত যাতে না ঢুকতে পারে। হ্যাঁ, আমাদের সিকিউরিটির জন্য, যেন বাইরে থেকে কেউ আমাদের কিছু নিয়ে না পালাতে পারে, সেই জন্য তালা আর চাবি ব্যবহার করা হয়। তালা চাবি একসঙ্গে না থাকলে কোনো দামই নেই। তালা যদি হুম, থাকে আর চাবি যদি হারিয়ে যায় তাহলে দাম আছে? না। আচ্ছা, ঘড়ি কি জন্য ব্যবহার করতে শিখলাম আমরা? ঘড়ি যাতে আমরা সময় দেখতে পাই আর ঠিক সময়ে ঠিক কাজ করতে হুম, পারি। কারণ সময় থেমে থাকে না, সময় সব সময় টিক 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 করে চলতেই থাকে, তার জন্য আমাদের সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়, তাই না বলো? হ্যাঁ, তো সময় দেখার জন্য আমরা ঘড়ি ব্যবহার করি। তারপরে সাঁড়াশি কেন ব্যবহার করি বলো তো? সাঁড়াশি আমরা ব্যবহার করি যাতে কোনো গরম দুধের ডেচকিতে গরম দুধটাকে ধরতে পারি, হাত দিয়ে হাত পোড়াতে যাতে না হয়। ব্যাপারটা হচ্ছে যে কোনো জিনিসকে শক্তভাবে আঁকড়ে ধরতে, শুধু ডেচকি বা গরম জিনিস নয়, যে কোনো জিনিসকে খুব শক্তভাবে ধরার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে সাঁড়াশি। এই সাঁড়াশির চিমটের মতো অংশ থাকে, একদম চিমটে দিয়ে ধরে নেওয়ার মতো হয়ে যায়, একদম খামচে ধরে নেয় যে কোনো জিনিসকে, যত পাতলা জিনিসই হোক না কেন তাকে শক্তভাবে ধরতে আমরা সাঁড়াশির ব্যবহার করি। আচ্ছা, স্টোভ কি কারণে ব্যবহার করি? স্টোভ আমরা যাতে রান্না করতে তুমি পারি। দেখেছো স্টোভ? না স্যার। আগের দিনে এই কেরোসিন দিয়ে রান্না বান্না করতো মানুষ। হ্যাঁ, আগের দিনে গ্যাসের সাহায্যে এত রান্না হতো না। তো কেরোসিন কি করা হতো, এখানে কেরোসিন থাকতো আর এখানে অনেকগুলো পোলতে, যেমন পোলতে মানে প্রদীপ দেখেছো, প্রদীপ, হ্যাঁ, প্রদীপে পোলতে দেওয়া থাকে দেখেছো, প্রদীপ এরকম একটা প্রদীপ একটা পোলতে, এখানে আগুন জ্বলছে। তো এই স্টোভের মধ্যে গোল করে অনেকগুলো পোলতে দেওয়া থাকতো, আর এই পোলতের লেজটা ডুবে থাকতো কেরোসিনে। তাহলে কেরোসিনে ডুবে থাকলে এখানে আগুনটা জ্বলবে না জ্বলবে না? জ্বলবে। একটা প্রদীপের, একটা প্রদীপ যেমন একটা এরকম প্রদীপ ধরো, আলাউদ্দিনের প্রদীপ এখানে জ্বলছে, তো এইরকম যদি অনেক 18টা প্রদীপ যদি একসঙ্গে জ্বলে তাহলে অনেক বেশি তাপ উৎপন্ন হবে না? হ্যাঁ, তো এই তাপে আমাদের রান্না হতো আগেকার দিনে। এখানে কমানো বাড়ানো অনেক ভলিউম টলিউম ছিল, স্টোভ ব্যবহার করা হতো, এখনো অনেকেই ব্যবহার করে। আচ্ছা, হাতুড়ি দেখেছো, হাতুড়ি হ্যাঁ, হাতুড়ি কি দেখেছি। কাজে ব্যবহার করা হয়? হাতুড়ি যাতে যেমন কোনো দরজা বানানো হচ্ছে, দরজাটাকে আটকানোর জন্য স্ক্রু ব্যবহার করা হচ্ছে, আর স্ক্রুটাকে হাতুড়ি দিয়ে বা পেরেক হাতুড়ি দিয়ে ঢোকানো হচ্ছে দেয়ালে। হ্যাঁ, আমরা কোনো কিছু ঠুকে দিতে বা পেরেক পুঁততে, পিন পুঁততে, তারপরে পিন গাঁথতে, তারপরে ধরো স্ক্রু আমরা আটকাতে এই হাতুড়ির ব্যবহার করি, ঠুকে দিতে দাঁই দাঁই করে। আগেকার দিনে কয়লা ভাঙতে ব্যবহার করা হতো, কি করতে বলো তো, কয়লাকে চূর্ণ বিচূর্ণ করা হতো, এখনও লোহা ভাঙতে ব্যবহার করা হয়, অনেক ডিজাইন করতে, ঠুকে 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 ডিজাইন করতে হাতুড়ি ব্যবহার করা হয়। কোদাল, কোদাল কি করতে ব্যবহার করা হয় জানো? কোদাল চাষিদের ব্যবহার করা হয় মাটি ওই কোপানোর জন্য। হ্যাঁ, চল কোদাল চালাই, তোমাদের বইয়েই তো গানটা আছে। এই দেখো এরকম কোদাল, এই কোদালের সাহায্যে মাটিকে খুঁড়ে দেওয়া হয়, মাটিকে এরকম খুঁড়ে দেওয়া হয়। হ্যাঁ, এমনিতে মাটি কি বলতো, মাটি তো শক্ত থাকে, এখানে দুব্বো ঘাস টাস হয়ে থাকে, এবার যদি এটাকে না খোঁড়ো এখানে কোনো কিছুই বীজ টিজগুলো লাগা যাবে না,
সেই জন্য মাটিটাকে আলগা করে দিতে হয়, কোদাল দিয়ে এটাকে কুপিয়ে এই মাটিটাকে এরকম নরম করে ঝুরঝুরে করে নিতে হয়, এর ফলে গাছ বেরানো সহজ হয়। ছুঁচ দেখেছো? ছুঁচ, হ্যাঁ, ছুঁচ কি কাজে লাগে? ছুঁচ কোনো জামা ছিঁড়ে গেল সেই জামাকে সেলাই করার জন্য ছুঁচ কাজে লাগে। হ্যাঁ, ছুঁচ দিয়ে আমরা জামা সেলাই হয়, হাত পা কেটে গেলে ধরো হাতটা এরকম ভাবে ফেকে গেল, তো এখানে সেলাই করা হয় ছুঁচ দিয়ে, তাই না? হুম। পায়ে ধরো একটা কাঁটা কিছু একটা ঢুকে গেছে, খুঁচ টুচ, কাঁটা টাটা, তাহলে সেই কাঁটাটা বার করা হয়, হয় না? হ্যাঁ, কাঁথা সেলাই করা হয়, কাঁথা, আগের দিনে তো কাঁথা খুব ব্যবহার করা হতো, কাঁথা সেলাই করতে ছুঁচ ব্যবহার লাগতো। ব্লেড দেখেছো? ব্লেড, হ্যাঁ স্যার, আমার ঠাম্মি কাটতো, তার নখ, ব্লেড নখ কাটার জন্য একটা ব্যবহার হতো আগে, এখনো হয়তো হয়। এখন নেল কাটার ব্যবহার করা হয়। অনেকেই ব্লেড ব্যবহার করে, কিন্তু ব্লেডটা অনেক সেফটি নয়। দাড়ি কাটতে, সেলুনে দাড়ি কাটতে ব্লেড ব্যবহার করে, ওরা ওদের মেশিনের মধ্যে ব্লেড দিয়ে দেয়, নি কাটে। ছুরি কি করতে ব্যবহার করো? ছুরি ফল টল বা সবজি টবজি কাটার জন্য ব্যবহার হয়। হ্যাঁ, ছুরি নিজেদের আত্মরক্ষা করতেও ব্যবহার করা হয়, ছুরি দিয়ে ফল সবজি কাটার জন্য ব্যবহার করা হয়। আবার কোনো কিছু যদি আক্রমণ করে, ধরো এক্ষুনি একটা কিছু কুকুর চলে এলো, ছুরি দিয়ে ওকে আটকে দিলাম, তাই না? হ্যাঁ স্যার, আর স্যার ওই যে আগের একটা ছিল না, ওই বাঁশ কাজে ধান কাজের ছিল আগের পাতায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার ওখানে যান। বলো কি বলছো ওখানে? আম, ওই জায়গাটা যে বাঁশের যে কাজ আছে, বাঁশের একটা জিনিস বাঁশ দিত, ওটা ছিল আগেকার দিনে বাঁশ, প্রথম বাঁশকে কেটে মানুষ মানে লজেন্স ক্যান্ডি বানিয়েছিল, লজেন্স। হ্যাঁ, বাঁশের কাঠি দিয়ে লজেন্স ক্যান্ডি করেছিল, হুম। ঠিক। স্যার ওইটা হবে। হ্যাঁ, লজেন্স ক্যান্ডি হবে। অনেক ব্যবহার আছে বাঁশের। বাঁশের কি কত ব্যবহার! বাঁশের বেত, বাঁশের চেয়ার তৈরি করা হয়, বাঁশের খাট তৈরি করা হয়। আমরা তো দেখছি চীন দেশের লোকেরা কত কিছু বানাচ্ছে বাঁশ দিয়ে, না? হ্যাঁ আচ্ছা দেখো তো, এখানে কোন কোন যন্ত্র তোমাদের বাড়িতে ব্যবহার হয়, কোন কোন কাজে ব্যবহার হয়, তো একটা দুটো যন্ত্রের নাম বলো যেটা তোমাদের বাড়িতে ব্যবহার হয়। এখনকার দিনে মডার্ন মিক্সি ব্যবহার করো? হ্যাঁ স্যার, মিক্সি, তারপর রাইস কুকার। মিক্সি কি কাজে ব্যবহার করা হয়? মিক্সি কোনো ওই ফল টল ওই কেটে জুস বানানোর জন্য একটা ব্যবহার করা হয়। ওটা জুসার, মিক্সিটা মশলা গুঁড়ো করার জন্য, মিক্সিটাকে মশলা গুঁড়ো করার জন্য ব্যবহার করা হয়। মায়েরা দেখবে ওখানে আদা লঙ্কা সব দিয়ে দিয়ে একটু ঘুরিয়ে দিল, ওখান থেকে বাটা মশলা হয়ে গেল, বাটা, বা পেস্ট, বা পেস্ট। পেস্ট বা বাটা মশলা তৈরি হয়। আচ্ছা তুমি দেখেছো কি বলে, মাইক্রো ওভেন দেখেছো? হ্যাঁ স্যার, মাইক্রো ওভেনে কি কাজ খাবার হয়? খাবার গরম করার জন্য। হ্যাঁ, মাইক্রো ওভেনে খাবার গরম করা হয়। ওইটা আসলে কি বা বলতো? বা চা বানানোর জন্য। মাইক্রো ওভেনে চা হয়? হ্যাঁ স্যার, আমাদেরটা হয়তো। হতে পারে, আমি জানি না, আমার মাইক্রো ওভেন নেই। ওখানে কেক বানানো ভালো হয়, কেক হয় না? হ্যাঁ কেক হয়, খাবার গরম করা হয়, তো এখনকার দিনে অনেক উন্নত উন্নত যন্ত্রপাতি আছে। আচ্ছা বলো তো তুমি, ওয়াশিং মেশিন যন্ত্রটা দেখেছো? হ্যাঁ স্যার। ওয়াশিং মেশিনের স্যার, কাজ কি? রাইস কুকার। হ্যাঁ, রাইস কুকার শুধুমাত্র ভাত রান্না করা যায় নাকি? হ্যাঁ, রাইস কুকার, ভাত, ভাত, ভাত আর খিচুড়ি, ভাত আর খিচুড়ি দারুণ হয়। আর পোলাও, পোলাও। পোলাও হয়, হ্যাঁ। তাহলে এইসব যন্ত্রগুলো এখন ব্যবহৃত হচ্ছে। আগে কিন্তু এত কিছু ছিল না, আগে মিক্সির বদলে কি ছিল বলতো, শিলনোড়া। আগে কি ছিল? আর শিলনোড়া। শিলনোড়া ছিল। মাইক্রো ওভেনের বদলে ছিল কি বলতো, উনান। উনুন, উনান। উনান। আর এই ওয়াশিং মেশিনের বদলে কি ছিল বলতো? ওয়াশিং মেশিনের বদলে ধোবা, লোকেরা যখন, ধোবা ছিল। ধোবা বলে এক শ্রেণীর মানুষ ছিল, যারা মাথায় করে কাপড় নিয়ে গিয়ে কেচে 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 দিয়ে যেত। ও, রাইস কুকারের বদলে কি ছিল? হাঁড়ি। হ্যাঁ হাঁড়ি ছিল না? হ্যাঁ
তাহলে এইভাবে মানুষ সুবিধার্থে জিনিসগুলোকে পাল্টে পাল্টে নিচ্ছে। কুকার 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 আগে ছিল না, কুকার আবিষ্কার হয়েছে পরে। তারপরে পড়ো, তিমির বলল আচ্ছা বাড়ির বাইরেও তিনি তো বললো, আমরা আচ্ছা, বাড়ির বাইরেও তো আমরা নানা ধরনের যন্ত্রকে কাজে লাগাই। বাড়ির বাইরে কি দিদি, যন্ত্র দেখেছো তুমি? বাড়ির বাইরে বাস দেখেছো? প্রথমে, বাস? হ্যাঁ, প্রথমে একটা ট্রাফিক লাইট, ট্রাফিক সিগন্যাল হ্যাঁ, যন্ত্র ওটা। ট্রাফিক লাইট। আর কি দেখেছো? ট্যাক্সি, ট্যাক্সি, ট্যাক্সি। ট্যাক্সি। আর আরেকটা ওই যে লাইট গুলো অন্ধকার হয়ে গেলে রাস্তায় জ্বালায়, গ্লো স্ট্রিট সাইন। লাইট, স্ট্রিট, গ্লো গ্লো স্ট্রিট, লাইট। হ্যাঁ, স্ট্রিট লাইট। স্ট্রিট লাইট। হ্যাঁ, স্ট্রিট লাইট মানে রাস্তার লাইট, রাস্তার ধারে ধারে ত্রিফলা বা এরকম টাইপের লাইট দেওয়া থাকে। তাহলে বাইরেও অনেক জিনিস ব্যবহার করা হয়, তাই না বলো? প্রচুর জিনিস বাইরে। দিদিমণি বললেন ধরো খুব উঁচু গাছের মগডালে একটা আম ঝুলছে, সেটা তোমরা পারতে চাও, কিভাবে পারবে? অনেক উঁচুতে আম আর আছে। অনেক অরুণ বলল, বাপ্পা তো ঢিল ছুঁড়ে পেরে ফেলবে। ঢিল ছুঁড়ে পেরে ফেলবে। ওই ওর হাতের দারুণ টিপ। টিপ মানে চোট, ওর একবার নিশানা নিখুঁত। দিদিমণি বাপ্পাকে ডাকলেন, বললেন দিদিমণি হাতের টিপ ডাকলে থাকা ভালো, বললে, কিন্তু ঢিল ছুঁড়ে ফল পাড়া ঠিক নয়। কেন বলো তো ঢিল ছুঁড়ে ফল পাড়া ঠিক নয়? কারণ ঢিল ছুঁড়ে ফল পারলে ফল তো পড়বে ঠিকই, কিন্তু গাছেরও ডাল ফাল ভেঙে যেতে পারে। নো নো, সেটাও ঠিক বলেছো। ধরো এই ফলটাকে আমি ঢিলটা মারলাম, হ্যাঁ, এই ফলটাকে আমি ঢিলটা মারলাম, এবার আমটা পড়ে গেল এখানে, হুম। আমটা নিচে পড়ে গেল, কিন্তু ঢিলটার কি হবে? তার কি সদ্গতি হলো? সেই ঢিলটা এখানে কাকু দাঁড়িয়ে ছিল, কাকুর মাথায় লেগে গেল। লাগতেই পারে, লাগতে পারে না? হ্যাঁ, এখানে একটা গরু ছিল, গরুটার মাথায় লেগে গেল। এখানে একটা পাখির বাসা ছিল, পাখির বাসাটাই লাগলো। তাহলে ঢিলটা ছুঁড়ে আমি আমটা পারলাম, আমটা পেরে উপকার হলো, কিন্তু এর ক্ষতিও আছে। ডালপালা ভেঙে যাবে, কারো মাথায় হ্যাঁ, লেগে যেতে পারে, কারো কোনো ক্ষতি হতে পারে, ডালে লেগে ঘুরে এসে এই টিপ একেই লেগে গেল, বাপ্পাকে আবার ছুঁড়ে এসে লেগে গেল, হতেই পারে। স্যার আমাদের আপনি যে বললেন না বাসা লেগে যেতে পারে, বাসা আমাদের বাড়িতে গাছ আছে, গাছে বাসা পেরেছে পাখি, ওই পাখি বাচ্চাও পেরেছে, বাচ্চা এখন ফুটেছে। বাহ, দেখো তুমি রোজ গিয়ে হ্যাঁ স্যার, একটু একটু খেতে দিবে। কি খায় বলো তো ওরা? পোকামাকড় খায় বা ডাল জাতীয় জিনিস খায়। হ্যাঁ, শস্য জাতীয় জিনিস খায়। তুমি মুসুর ডাল দিতে পারো, তুমি একটু চাল দিতে পারো, চাল। তাহলে ঢিল কারো মাথায় তো পড়তে পারে, কেউ জখম হয়ে যেতে পারে। সেই জন্য ঢিল ছোড়া একদমই ভালো নয়। কারণ কি বলতো, ঢিলটা ছুঁড়ে দিলে আর সেটা ধরা যায় না, কেউ ধরতে পারে না, হাতের ছোড়া ঢিল আর কেউ ধরতে পারে না। রানী বলল সব থেকে ভালো আকসি বা লগি দিয়ে পেরে নেওয়া। আকসি বা লগি যে যন্ত্রটা দেখেছো, আকসি বা লগি? না স্যার। এইরকম একটা বাঁশের লাঠি, এটাকে বলে লগি বা লগ্গা। এইরকম বাঁশের একটা লাঠি, এই বাঁশের লাঠির আগায় এখানে একটা হেঁসো লাগানো, একটা ধারালো একটা হেঁসো লাগানো, বা এই বাঁশের আগাতে এরকম একটা লাঠি বাঁধা আছে ব্যাঁকা করে। এবার কি করে পারবো? এই জায়গাটায় আমের এখানে লাঠিটা পৌঁছা দিলাম, বাঁশের লাঠিটা এখানে লাগালাম, আর এই ব্যাঁকাতে হুম। বা ওই যে একটা হেঁসো লাগানো আছে, এইটা কাস্তে লাগানো আছে, সেইটা দিয়ে এবার টান দিলেই আমটা পড়ে যাবে। বুঝতে পারলে? হ্যাঁ, তাহলে এইভাবে আমরা যদি টান দেই এখানে আটকে যাবে, এইখানে একটা লক করা আছে, আটকানোর জিনিস থাকবে, লাঠি বাঁধা আছে, একটা লাঠি এইভাবে আর একটা 45 অ্যাঙ্গেলে এরকম করে। এবার এখানে আমটা আছে, এবার টানলে তো আমটা ডাঁটা থেকে ছুটে যাবে, ছুটবে না? হুম, এই আমটা ছুটবে এরকম, এটাকে বলে লগা। কি বলা হয়? লাগা। লগি বা লগা, আকসি, এগুলো বলা হয়। আর সব থেকে আধুনিক আধুনিক পদ্ধতি এখনকার দিনে মানুষ ব্যবহার করে কোনটা জানো? এই পড়ে গেলে আমটা নষ্ট হয়ে যায়, পড়ে গেলে আমটা কি হয়ে যায়, মাটির সঙ্গে ধাক্কা লাগে, নিয়ে একটু পচতে শুরু করে দেয়, কদিন পরেই
আমটা পচে যায়, পচে গেলে তো সেই আমার বিক্রি হবে না দামে, তাই না বলো? হ্যাঁ। কেউ কি পচা আম নেবে? না। কেউ নিতে চাইবে না। সেই জন্য এখন এদেরও বুদ্ধি খুব, এদের মানে মানুষের কত বুদ্ধি দেখো। এবার একটা লগি বার করেছে বা লগা বার করেছে। এই লগাটার এখানে একটা কি করেছে বলো তো, একটা নেট লাগিয়ে দিয়েছে। কি লাগিয়ে দিয়েছে? নেট। এই জায়গাটা একটা নেট লাগানো আছে। এবার আমটা পড়ছে, পড়ে কোথায় যাচ্ছে? নেটে পড়ছে। আমটা কোথায় পড়ছে? নেটে। নেটে পড়ে যাচ্ছে, নেটে আটকে গেল। এবার তখন লগাটাকে নিয়ে এলো, হাত দিয়ে আমটাকে বার করে একটা জায়গায় রেখে দিল। এইভাবে এখন আম পাড়া হচ্ছে, ঠিক আছে? হুম। তারপরে দেখো তো, দিদিমণি বলো, কোথায় গেল? পড়ো। সাদা হয়ে গেল একটু। তুমি বইটা দেখে বলো তোমার। হ্যাঁ, দারুণ টিপ। হ্যাঁ, পেয়ে গেছি। দিদিমণি বললেন, আমাদের যদি জিরাফের মতো লম্বা গলা থাকতো আর আর লগি, আকশি, ঢিল কিছুই লাগতো না। হ্যাঁ, সু- অথচ গাছে, সুভাষ সুভাষ বলল, বানরের মতো লাফ দিয়ে গাছে চড়তে পারলে মিটে যেত। গাছে গাছে ঘুরে মগ মগডালের ফল খেয়ে বেরোতাম। হ্যাঁ, দিদিমণি বললেন, এই যে দেখো, মানুষ মানুষের জিরাফের মতো লম্বা গলা নেই, আবার বানরের মতো লাফাতেও পারে না মানুষ, অথচ গাছের মগডালের ফল পেড়ে নিতে পারে। হুম, আম, সালাম বলল, মানুষের যে বুদ্ধি আছে দিদি মানুষের যে বুদ্ধি আছে দিদি, হুম। তাহলে বানর মানুষ যে জিরাফের কোনো কাজ করতে পারছে কেন বলো তো? বুদ্ধির জোরে। মানুষ যে কোনো কাজ করতে পারছে কিসের জোরে? বুদ্ধির জোরে। মানুষ দেখলো আমটা পড়ে যাচ্ছে, পড়ে যাওয়া বাঁচাবো কি করে? একটা নেট লাগিয়ে দিল। এইভাবে অনেক যন্ত্র মডিফাইড করছে, অনেক যন্ত্র ভালো ভালো করে সেটাকে আরো ভালো তৈরি করছে। আগেকার দিনে তো প্লেন একটা গাড়ি ছিল, এখন এমন গাড়ি হয়েছে যদি অ্যাক্সিডেন্ট হয় সঙ্গে সঙ্গে একটা বেলুন ফুলে যাবে, কোনো মানুষের ক্ষতি হবে না, তাই না বলো? কিন্তু স্যার, ওই বেলুনটা যখন ফুলে যায়, ওই বেলুনটা ওই গাড়ির ওখানে থাকে, এত ফোর্সে ফুলে যে মানুষের মুখ নাক চোখ ভেঙে যেতে পারে। হ্যাঁ, সেটাও হতে পারে। এত স্পিডে, এত সেকেন্ডের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে ফুলে যায়। এর ফলে মানুষের নাক মুখও ফেটে যেতে মানে করতে পারে, বসে যেতে পারে বা ভেঙে যেতে পারে। নাকে এরকম ভাবে বললে নাকটা ভেঙে গেল। ঠিকই বলেছো, সব জিনিসেরই খারাপ দিক আর ভালো দিক আছে। আগে মানুষ উড়ে যেতে পারতো না, এখন তো এরোপ্লেনের সাহায্যে 5-6 ঘন্টার মধ্যে গোটা পৃথিবীকে ঘুরে নিচ্ছে। তো কিন্তু এরোপ্লেন ক্র্যাশ হয়ে যেতে পারে। ক্র্যাশ হয়ে যেত। যে কোনো যন্ত্রেরই একটা গুড আর একটা ইভিল আছে, ভালো মন্দ আছে, তাই না বলো? হ্যাঁ। ঠিক আছে, আমার সিস্টেমটা একটু প্রবলেম করছে। ঠিক হুম। আছে, তাহলে আজকে সঙ্গে থাকো, হ্যাঁ? হুম। ঠিক টাটা। আছে, ওকে। হ্যাঁ, রোজ, 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 হ্যাঁ স্যার। আমরা তাহলে আজকে কি কি শিখলাম? আগুনের ব্যবহার, জলের ব্যবহার, প্রথমত গাছের ব্যবহার, প্রথমে প্রথমত আমরা পশুদের। শিখলাম মহাকাশে কৃত্রিম উপগ্রহ কি জিনিস, কিভাবে আমি তোমাকে কথা বলতে পারছি, তুমি আমাকে কিভাবে সঙ্গে সঙ্গে বলতে পারছো, এটা আমরা শিখে হ্যাঁ। গেলাম। তারপরে আমরা জল কতটা গুরুত্বপূর্ণ, জল কি কি কাজে ব্যবহার করি, জল না থাকলে কি হবে, প্রথম প্রাণী কোথায় সৃষ্টি হয়েছিল, এইটা শিখলাম। তারপরে আগুনের ব্যবহার শিখলাম, আগুন কি কি কাজে ব্যবহার করা হয়। তারপরে আগুনের কিভাবে উৎপত্তি হলো, আগুনের সাহায্যে কোন কোন জিনিস গলে যায় আর কোন কোন জিনিস শক্ত হয়ে যায়, এটা আমরা শিখলাম, তাই না বলো? হুম। তারপরে আমাদের গাছ সম্বন্ধে আমরা অনেক কিছু জানলাম, গাছ আমাদেরকে অনেক কিছু দেয়, তাও আমরা গাছকে কেটে দিই, তাই না বলো? হ্যাঁ। আর স্যার, শাল গাছ থেকে আমরা কাঠ পাই, কাঠ থেকে ঘর বাড়ি করা হয় এখন। কাঠ থেকে অনেক দামি দামি আসবাবপত্র তৈরি হয়, এবং শাল কাঠ খুব দামি কাঠ, শাল কাঠের দাম প্রচুর। আর
চন্দন গাছ সব থেকে বেশি দাম, কারণ চন্দন গাছে অনেক কিছু পাওয়া যায়, যেমন চন্দন ঠাকুরের কাছে ব্যবহার করা হয়। চন্দন অনেক সেন্ট তারপর সেন্ট আছে, চন্দনের অনেক সেন্ট আছে, আর অনেক ঔষধি গুণ আছে, ওষুধের গুণ, মানে চন্দনের অনেক ঔষধি গুণ আছে। হুম সেই জন্য চন্দন কাঠ খুব দামি কাঠ। হুম আচ্ছা, তারপরে আমরা আমরা শিখলাম পশু পাখিকে পোষ মানালো কেন? বলতে পারবে মানুষ কেন পশু পাখিদের পোষ মানালো? আবার কেউ কেউ আবার মানে অনেক মানুষ বলতে গেলে যে নিজেদের স্বার্থের জন্য পশু পাখিদের পোষ মানে, আবার কেউ কেউ নিজেদের মানে ঘরকে সেফটি রাখার জন্য পোষ মানায়, যেমন কুকুর। কুকুর, আমি যদি একটা টিয়া পাখি পুষি তো কি হবে? টিয়া পাখি পুষলে যদি কেউ আসে তাহলে সে চেঁচাতে পারবে বা ডাকতে পারবে, যদি টিয়া পাখিটা কথা বলতে পারে। কথা বলতে পারে? টিয়া পাখিটা যদি থাকে আমার, তাহলে সে আবার কি উপকার করতে পারে? আমাকে দেখে সাহায্য করতে পারে, আমাদেরকে আনন্দ দিতে পারে, উড়ে ক্যাঁ ক্যাঁ করে কথা বলে আমাদেরকে অনেক আনন্দ মজা দিতে পারে, পারে না? হুম। মজা স্যার, পাও না? টিয়া পাখির কথা বলতে মনে বলে আমার একটা টিয়া পাখি ছিল। কি হয়েছে, আমি তো ক্যারাটা করি, একদিন ক্যারাটা করছিলাম, কি হয়েছে, মা বলছে যে পাখাটা চালাই, আর ওর নাম ছিল মিঠু। আলমারির মাথায় উঠে বসেছিল। কি হয়েছে, মা পাখাটা যেই চালিয়েছে অমনি পাখা এসে ধাক্কা খেয়েছে। ইস, বেচারা। দিয়ে? সেই পাখিটা মানে কথা বলতে প্রায় শিখে গেছিল, দিয়ে আচ্ছা, মারা গেল, আর কি করার। মারা গেল? হ্যাঁ, নিয়ে পাখিটাকে কি করলে মরে যাওয়ার পর? মরে যাওয়ার পর তারপর মা কি করেছে জানি না, আমি স্কুলে চলে গেছিলাম, মা আবার কি করেছে জানি না। ঠিক। আচ্ছা, ওই পাখিটা আমরা পাখি হাঁস মুরগিকে কেন পোষ মানালাম? ডিম খাওয়ার জন্য, আর ছাগল গরুকে? দুধ খাওয়ার জন্য। ভেরি গুড, ঠিক। আচ্ছা, আরো আমরা শিখলাম কি বলতো, আরো শিখলাম আমরা কোন কোন যন্ত্র কোথায় ব্যবহার হয়, এটা শিখলাম না? হুম। তালা কোথায় ব্যবহার করবে? তালা গেটে মানে আমাদের ঘরকে সুরক্ষা দেওয়ার জন্য তালাটা ব্যবহার করা হয়, যাতে রাতে চোর ডাকাত যেন না ঢুকে যেতে পারে। একদম ঠিক বলেছো। স্টোভ দেখেছো কোনোদিন, স্টোভ? হ্যাঁ স্যার, আমার ভাই হয়েছে তো, ভাইকে তো খিচুড়ি স্কুলে খিচুড়ি দেয়, ওখানে দেখেছি স্টোভ। ওয়াও, ভেরি গুড। আচ্ছা, আচ্ছা, তাহলে আর কোনোটা বুঝতে অসুবিধা আছে? ওষুধ হয় এরকম দুটো গাছের নাম বলো তো। হ্যাঁ, ওষুধ হয় এরকম দুটো গাছের নাম বলতে পারবে? হুম? না, পারবে না? না, আমপাড়া দেখেছো না। গাছ থেকে, আমপাড়া? হ্যাঁ, কোথায় দেখেছো, দাদুর বাড়িতে না নিজেদের বাড়িতেই? আমার দাদুর বাড়িতে। কেমন করে পেরেছে আম? ওই আমার আকশি থাকে না, আকসির ওখানে নেট ওই লাগা ছিল? আকশি দিয়ে। আকসির ওখানে নেট লাগা ছিল? না, না, তো দুম দুম করে পড়ে তো সব আম নষ্ট হয়ে যাবে থেতো হয়ে গিয়ে। না, যেই আচ্ছা লে করে হ্যাঁ, আরেকবার বলো। আঁচলে বা অন্যায় করে টুকরা পড়ে। বোকা মেয়ে কোথাকার, আঁচলে বা ওড়নায় নিতে গিয়ে যদি আঠাটা গায়ে গালে পড়ে যায়, তাহলে তুমি কানা হয়ে যাবে চোখে পড়ে গেলে, জানো? প্রচুর বিষাক্ত আমের আঠাটা হয়। খবরদার অন্যায় করে কোনোদিন নিতে যাবে না। যে পারে, যে চাপে গেছে তাকেও বলবে যে খবরদার এরকম ভাবে দিও না। আমের দুধটা পড়ে গেলে না পুরো ঘা হয়ে যায়, বলে না মা? হ্যাঁ, হয়ে গেছিল একবার। খবরদার আঁচলে হ্যাঁ, নিতে যাবে না এরকম।
এরকম কি করে বলো তো, অনেকে অনেকে কি করে জানো, অনেকে একটা বস্তা ধরে, বস্তা এইখানে ধরো, মুছে হ্যাঁ। যাচ্ছে কেন আমার আমের গাছটা, এই একটা আমের গাছ, হ্যাঁ, এইখানে ধরো আম হুম। হয়েছে একটা, তাহলে এবার এখানে একটা ছেলে উঠলো, এখানে উঠে গেছে আম পাড়তে, এবার আম এখানে পেরে নিয়ে ও কি করছে, হুম। ও হাতে করে পারছে, হাত বাড়িয়ে পারলো, এইখানে একজন দাঁড়িয়ে আছে, এ একটা বস্তা শাক করে দিয়েছে, বস্তা, এবার ও এই ছুঁড়ে এই এখানে আমটা ফেলছে, এই বস্তার উপরে আমটা ফেলছে, তাহলে নষ্ট হবে না, তাই না বলো? হুম। আর আমি দেখেছি কিরকম জানো, আমি দেখেছি এই রকম, এই একটা লাঠি, এই লাঠিতে একটা আকসা করা আছে, আর এই চারপাশে বের দেওয়া আছে, বের এরকম গোল মতো বের লাগানো আছে লোহার, হ্যাঁ, এইখানে বাঁধা আছে, দু সাইডকে বেঁধে দিয়েছে, এখানে দড়ি দিয়ে বাঁধা আছে, আর এইখানে ওরা কি করেছে, এখানে নেট লাগিয়ে দিয়েছে, নেট, মশারি, এখানে জাল লাগানো আছে, মশারির জাল, এরকম হুম। মশারির জাল, এরকম হুম। হুম। মশারির জাল লাগানো আছে, হ্যাঁ, এবার কি করছে এইটা, হুম। এবার এখানে আমটা যখন এখানে ঢুকে গেল, ওরা এই জালটাকে নিয়ে যাচ্ছে আমের গোড়াতে, আমটা যখন ঢুকে গেল, এবার মারছে টান, টান মারলে কি হচ্ছে, আমটা টুকুস করে খুলে এই নেটের মধ্যে পড়ে যাচ্ছে, এবার লগাটাকে ওই ইয়েটাকে, লগিটাকে নিয়ে এসে হাতে করে আমটা বার করে নিচ্ছে, এটা ভালো না? হ্যাঁ, এটা সব থেকে ভালো। এইটাই এখন বানাচ্ছে সবাই। আর আমি যখন ছোট ছিলাম, আমি যখন আম পাড়তাম, আমাকে বলতো এই বস্তা ধর, দুজন মিলে বস্তা ধরতাম, আর পট পট করে বস্তা, দুজন এমনি করে বস্তা ধরে আছি, আর ওই বস্তার উপরে আমটা চোট করে করে ফেলতো, আর আমরা আমটাকে রেখে কার্টুনে রেখে দিতাম। তো এখনকার এই লঘু সিস্টেমে দুটো তিনটা আম পাচ্ছে, ভারী হয়ে যাচ্ছে, তখন নামিয়ে একজন নিচে থাকছে, ও ট্যাঙ্কে গিয়ে রেখে দিচ্ছে, ও যেখানে রাখার, বস্তায় বা যেখানে হুম। রাখার রেখে দিচ্ছে, তাতে আমটাও নষ্ট হচ্ছে না, আর আমরা এও করতে পারছি ভালো, আমাদের গায়ে হাতে আঠা পড়ছে না, আঠা পড়লে কিন্তু ঘা হয়ে যায়, ঠিক আছে? তাহলে হুম। আমরা কত নম্বর আমার পৃষ্ঠা, বলো। না, বলছি স্যার, আমাদের ওখানে একজনের হয়ে গেছিল গায়ে পড়ে পুরো ঘা। ঘা হয়ে যায়, আমি জানি তো, ঘা হয়ে যায়। তাহলে আমরা আজকে 85 পেজ অবধি দেখলাম, হ্যাঁ, না 84, 85, না 83। 83 পর্যন্ত দেখলাম, ঠিক, ঠিক আছে, 83 পর্যন্তই থাকলো, আজকে আর এগোচ্ছি না, আর পরের দিন আবার হবে, ঠিক আছে, ওকে, গুড নাইট, বাই বাই। না স্যার, গুড নাইট, বাই বাই। ওকে, 83 নম্বর পেজ অবধি দেখলাম, ঠিক আছে।